আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। তবে তার আগে বলে নেই, আমি কিন্তু আপনার নিয়মিত শ্রোতা। আপনার প্রতিটি ঘটনা আমার খুব ভালো লাগে। আশা করি এভাবে এগিয়ে যাবেন। ঘটনাটি আমি আমার দুলাভাইয়ের কাছ থেকে শুনেছিলাম, তাই তার ভাষ্য মতেই আপনাকে লিখে পাঠাচ্ছি। সেদিনের সন্ধ্যাটা আর 10টা সাধারণ সন্ধ্যার মতোই শুরু হয়েছিল, কিন্তু শেষটা যে আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হবে তা ঘুণাক্ষরেও টের পায়নি। আকাশের পশ্চিম কোণে তখনও সূর্যের শেষ আভা লেগেছিল, কিন্তু আমাদের মনের ভেতরে তখন কেবল তারুণ্যের উচ্ছ্বাস। আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের নিয়মিত আড্ডার জায়গায়, অর্থাৎ বাজারের শেষ মাথার পুরনো বটগাছটার নিচের টং দোকানে বসেছিলাম। হাসাহাসি, তুচ্ছ বিষয় নিয়ে তর্ক আর চায়ের কাপে ঝড় তোলা সবই চলছিল স্বাভাবিক গতিতে। ধোয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে আমরা যখন রাজনীতি থেকে শুরু করে ক্রিকেট পর্যন্ত সব বিষয় চষে ফিরছিলাম, ঠিক তখনই হঠাৎ করেই আলোচনার মোড় ঘুরে গেল অদ্ভুত একদিকে। আমাদের এক বন্ধু, যে কিনা সব সময় একটু রোমাঞ্চকর খবর রাখতে পছন্দ করে এবং এলাকার কোথায় কি ঘটছে তার খোঁজ রাখে, সে হঠাৎ একটু সামনের দিকে ঝুঁকে এলো। তার চোখের দৃষ্টিতে কেমন যেন একটা চঞ্চলতা। সে গলাটা নামিয়ে নিচু স্বরে বলে উঠল, তোরা কি শুনেছিস? আমাদের এলাকার একদম শেষ সীমানায় যে পরিত্যক্ত কবরস্থানটা আছে, কাল নাকি সন্ধ্যার দিকে সেখান থেকে এক বৃদ্ধ লোককে কিছু একটা তাড়া করেছিল। লোকটা নাকি ভয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। কথাটা শোনার পর মুহূর্তের জন্য আমাদের আড্ডার সব কোলাহল থেমে গেল। টং দোকানের কেটলি থেকে বের হওয়া বাষ্পের শব্দ ছাড়া আর কোনো শব্দ যেন কানে আসছিল না। সবার চোখের দৃষ্টিতে একটা কৌতূহল আর ভয়ের মিশ্রণ খেলে গেল। আমরা সবাই জানি ওই কবরস্থানটা বহু বছর ধরে পরিত্যক্ত। ওটার মালিকানা নিয়ে নাকি অনেক ঝামেলা ছিল, তাই কোনো সীমানা প্রাচীর বা গেট ঠিকঠাক করা হয়নি বহুদিন। দিনের বেলাতে ওদিকটায় কেউ সহজে যায় না, কারণ জায়গাটা কেমন যেন স্যাঁতস্যাঁতে আর অন্ধকার হয়ে থাকে। আর রাতের কথা তো বাদই দিলাম, মাগরিবের আজানের পর ওই রাস্তা দিয়ে কোনো রিক্সাও যেতে চায় না। কিন্তু আমাদের বয়সটাই তখন এমন ছিল যে ভয়কে জয় করার একটা অহেতুক জেদ কাজ করত মাথায়। যৌবনের শুরুতে রক্তের গরম আর অ্যাডভেঞ্চারের নেশা আমাদের হিতাহিত জ্ঞান শূন্য করে দিচ্ছিল। কেউ একজন চায়ের কাপটা রেখে প্রস্তাব দিল, চল আজ আমরা গিয়ে দেখে আসি ওটা আসলে কি, আদৌ কোনো খারাপ জিনিস আছে নাকি সবটাই মানুষের বানানো গুজব। প্রথমে আমি রাজি ছিলাম না, মনের ভেতর একটা খসখসানি কাজ করছিল। ছোটবেলা থেকে মুরব্বীদের কাছে শুনেছি পরিত্যক্ত জায়গায় অকারণে যাওয়া ঠিক নয়, বিশেষ করে রাতের বেলা। নানি দাদিরা বলতেন যেখানে মানুষের চলাচল নেই সেখানে নাকি আল্লাহ তাআলার সৃষ্টি অন্য মাখলুকাত বা খারাপ জিনিস বাসা বাঁধে। কিন্তু বন্ধুত্বের পাল্লা বড় ভারী জিনিস। যখন সবাই আমাকে ভীরু আর ভীতু বলে খোঁচাতে শুরু করলো, তখন আর না করতে পারলাম না। পৌরুষ আর সাহসের প্রমাণ দিতে গিয়ে আমিও রাজি হয়ে গেলাম। মনের ভেতরে সেই কু ডাকটাকে উপেক্ষা করে আমরা তিনজন, আমি, সজীব আর রিয়াদ, সিদ্ধান্ত নিলাম আজ রাতেই রহস্যের সমাধান করব। আমরা যখন আড্ডা ছেড়ে উঠলাম তখন সন্ধ্যা পেরিয়ে রাত কেবল তার ডালপালা মেলতে শুরু করেছে। ঘড়িতে সময় তখন প্রায় 8:30। গ্রামের দিকে এই সময়টাতেই বেশ রাত মনে হয়। চারপাশের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে আসছিল। আমাদের গন্তব্য ওই পরিত্যক্ত কবরস্থান, যা এলাকা থেকে বেশ কিছুটা দূরে নির্জন এক প্রান্তরে। ওদিকে যাওয়ার রাস্তাটাও খুব একটা ভালো নয়। এবড়ো খেবড়ো মাটির রাস্তা, দুপাশে ঘন ঝোপঝাড় আর বড় বড় শিরীষ ও মেহগনি গাছ। রাস্তার ল্যাম্পপোস্টগুলো সেখানে কাজ করে না বললেই চলে। দু একটা যা আছে সেগুলো টিম করে জ্বলছে, যেন যে কোনো মুহূর্তে নিভে যাবে। আমরা তিনজন পাশাপাশি হাঁটছিলাম। শুরুতে সবাই বেশ ফুরফুরে মেজাজে ছিলাম। নানা রকম হাসির কথা বলে নিজেদের সাহস জোগানোর চেষ্টা করছিলাম। সজীব বলছিল, দেখিস, গিয়ে দেখবো কোনো শিয়াল বা কুকুর হয়তো বৃদ্ধ লোকটাকে ভয় দেখিয়েছে। রিয়াদও সায় দিচ্ছিল। কিন্তু যত আমরা কবরস্থানের কাছাকাছি যাচ্ছিলাম ততই আমাদের কথার খেয়ে হারিয়ে যাচ্ছিল। লোকালয় পেছনে ফেলে আমরা যখন নির্জন বিলের ধারের রাস্তাটাতে উঠলাম, তখন অদ্ভুত এক নীরবতা আমাদের ঘিরে ধরল। রাতের পোকাদের ডাক আর বাতাসের শো শো শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। মাঝে মাঝে দূরের কোনো কুকুর ডাকার শব্দ ভেসে আসছিল, যা পরিবেশটাকে আরো ভুতুড়ে করে তুলছিল। প্রায় 1 ঘন্টার হাঁটা পথ। প্রতিটা কদম ফেলার সাথে সাথে মনে হচ্ছিল আমরা পরিচিত পৃথিবী থেকে দূরে কোনো এক অজানা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। আমার বুকের ভেতরটা কেমন যেন ধরফর করছিল। বারবার মনে হচ্ছিল আমরা কি ভুল করছি, ফিরে যাব। কিন্তু বন্ধুদের সামনে ছোট হওয়ার ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারছিলাম না। অবশেষে আমরা কবরস্থানটার সীমানায় পৌঁছালাম। দূর থেকে আবছা অন্ধকারে জরাজীর্ণ গেটটা নজরে এলো। মরচে ধরা লোহার গেটটা একপাশে হেলে আছে। কবরস্থানটা বেশ বড়, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে একদম জঙ্গলি হয়ে গেছে। বড় বড় ঘাস আর আগাছায় ভরে গেছে পুরো চত্বর। সীমানা প্রাচীরের অনেক জায়গা ভেঙে পড়ছে। দেয়ালের পলেস্তারা খসে ইটের পাঁজর বেরিয়ে আছে।
আমরা গেট দিয়ে না ঢুকে দেয়ালের একটা ধসে পড়া অংশ দিয়ে ভেতরে ঢোকার পরিকল্পনা করলাম, কারণ গেটটা খুলতে গেলে বিকট শব্দ হতে পারে। তাতে যদি আশপাশের কেউ টের পায় তবে সমস্যা হবে। দেয়ালের ওই অংশটা এমনভাবে ভেঙেছিল যে ওটা দেখে মনে হচ্ছিল কেউ বা কারা যেন ভেতর থেকে ওটা ভেঙে বাইরে আসার চেষ্টা করেছিল। ইটের ভাঙা টুকরোগুলো বাইরের দিকে ছড়িয়ে আছে। এই চিন্তাটা মাথায় আসতেই আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে হলো ভেতরের কোনো শক্তিকে জোর করে বাইরে বেরিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তখন আর ফিরে আসার উপায় নেই। আমরা তিনজন সেই ভাঙা দেয়াল গলে অন্ধকারের রাজ্যে পা বাড়ালাম। আমাদের পরিকল্পনা ছিল খুব সাধারণ। 1 থেকে 1.5 ঘন্টা আমরা এখানে বসে থাকব। যদি কোনো অস্বাভাবিক ঘটনা না ঘটে তবে বুঝবো বৃদ্ধ লোকটার কথা শুধুই মনের ভুল ছিল। মোবাইলের টর্চগুলো জেলে আমরা সাবধানে পা ফেললাম, কিন্তু আমরা জানতাম না সেই রাতে আমাদের জন্য কি অপেক্ষা করছিল। সেই ভাঙা দেয়ালটা পার হওয়ার পর আমাদের জীবনটা যে চিরকালের জন্য বদলে যাবে তা তখনও আমাদের কল্পনার বাইরে ছিল। দেয়াল টপকে ভেতরে ঢোকার পর প্রথম যে অনুভূতিটা হলো তা হলো দম বন্ধ করা এক নীরবতা। বাইরের পৃথিবীর সব শব্দ যেন এই প্রাচীরের ভেতরে এসে মারা গেছে। রাস্তার ঝিঝি পোকার ডাক বা বাতাসের শব্দ সবকিছুই যেন এখানে স্তব্ধ। জায়গাটা এতটাই অন্ধকার ছিল যে নিজের হাতটাও ঠিক মতো দেখা যাচ্ছিল না। আকাশ ভরা তারা থাকার পরেও কবরস্থানের ভেতরে এক অদ্ভুত কালচে আভা বিরাজ করছিল। চারপাশ থেকে কেমন একটা ভাবসা গন্ধ নাকে আসছিল। শুকনো পাতা পচা, স্যাঁতস্যাঁতে মাটি আর পুরনো ইটের গন্ধ। বাতাসটা এখানে ভারী, নিঃশ্বাস নিতে গেলে কেমন যেন বুকে চাপ লাগে। সজীব পকেট থেকে তার ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালো। সেই আলোর রেখা অন্ধকারে খুব একটা সুবিধা করতে পারল না, বরং চারপাশের বড় বড় গাছের ছায়াগুলোকে আরো দীর্ঘ আর ভুতুড়ে করে তুলল। আলোটা যেখানে পড়ছিল সেখানে মনে হচ্ছিল অন্ধকারের ঘনত্ব আরো বেড়ে যাচ্ছে। প্রাচীন গাছগুলোর ডালপালা এমনভাবে ছড়িয়েছিল যেন কোনো কঙ্কালের হাত আমাদের ধরার জন্য বাড়ি আছে। আমরা একটা তুলনামূলক পরিষ্কার জায়গা খুঁজে বের করে সেখানে গোল হয়ে বসলাম। আমাদের চারপাশে ঘিরে ছিল অগণিত পুরনো কবর, যার কোনোটা একদম মাটির সাথে মিশে গেছে, আবার কোনোটার নাম ফলক ভেঙে একপাশে কাত হয়ে পড়ে আছে। কিছু কবরের ওপর বড় বড় গর্ত, যেন শেয়াল বা অন্য কোনো প্রাণী মাটি খুঁড়েছে। আলোটা আমাদের মাঝখানে রাখা হলো, যেন আমরা অন্ধকারের সমুদ্রে ছোট্ট এক দ্বীপে বসে আছি। শুরুতে আমরা স্বাভাবিক থাকার ভান করে গল্প করার চেষ্টা করলাম। টিয়ার চেষ্টা করলো একটা মজার ঘটনা বলতে, কিন্তু তার গলার স্বর কেমন যেন কেঁপে কেঁপে উঠছিল। কেউ কোনো জোকস বললেও তাতে হাসি আসছিল না। হাসির শব্দটাই নীরব পরিবেশে বড়ই বেমানান আর কর্কশ শোনাচ্ছিল। সময় যেন থমকে গিয়েছিল। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে, কিন্তু আমাদের মনে হচ্ছিল অনন্তকাল ধরে আমরা এই অন্ধকারে বসে আছি। প্রতিটা সেকেন্ডকে মনে হচ্ছিল ঘন্টার সমান। প্রায় 40 মিনিট কেটে গেল। এই দীর্ঘ সময়ে আমাদের সাথে কোনো কিছুই ঘটল না, না কোনো শব্দ, না কোনো ছায়ামূর্তি, না অন্য কিছু। কেবল মাঝে মাঝে বাতাসের ঝাপটায় গাছের পাতা নড়ার শব্দ আমাদের চমকে দিচ্ছিল। প্রতিবার পাতা নড়ার শব্দে আমরা চমকে উঠছিলাম, এই বুঝে কিছু একটা বেরিয়ে এলো। ধীরে ধীরে আমাদের ভয়টা একটু কমতে শুরু করলো। মনে হলো আসলে এখানে ভয়ের কিছু নেই, সবটাই হয়তো মানুষের মনের ভুল। হয়তো এই বৃদ্ধ লোকটা মনের ভুলে গাছের ছায়াকে খারাপ জিনিস ভেবেছিলেন, কিন্তু এই ভাবনাটা বেশিক্ষণ স্থায়ী হলো না। চারপাশের এই অতিরিক্ত নীরবতাই যেন একসময় অসহ্য হয়ে উঠল। মনে হচ্ছিল অন্ধকারের আড়াল থেকে অসংখ্য চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি অস্বস্তি বোধ করতে শুরু করলাম। একটা অজানা আশঙ্কা আমাকে গ্রাস করছিল। কবরস্থানের পরিবেশটা খুব ভারী মনে হচ্ছিল, যেন অদৃশ্য কোনো চাপ আমাদের বুকের ওপর চেপে বসেছে। আমার মনে হচ্ছিল আমাদের অস্তিত্ব এখানে কেউ পছন্দ করছে না। কেউ বা কারা যেন চাইছে আমরা এখন এখান থেকে চলে যাই। আমি আর চুপ থাকতে পারলাম না। বুকের ভেতর জমে থাকা ভয়টা গলার কাছে দলা পাকিয়ে আসছিল। নীরবতা ভেঙে ফিসফিস করে বললাম, আমার মনে হয় ওই বৃদ্ধ লোকটা ভুল কিছু দেখেছিলেন, অথবা তিনি ভয়ে হয়তো মনের ভুল দেখেছেন। আমরা তো প্রায় 1 ঘন্টা হতে চললো বসে আছি, কিছুই তো হলো না। চল এবার আমরা বরং বাড়িতে ফিরে যাই। জায়গাটা আমার একদমই ভালো লাগছে না, কেমন যেন দম বন্ধ লাগছে। আমার কথায় বাকি দুজনে সায় দিল। রিয়াদ বলল, হ্যাঁ আমারও কেমন যেন লাগছে। শরীরটা খুব ভারী ভারী ঠেকছে, যেন কেউ কাঁধের ওপর বসে আছে। চল আর দেরি করে লাভ নেই। সজীব মাথা নেড়ে ফোনটা হাতে তুলে নিল। আমরা ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম। মনে মনে আল্লাহকে ডাকছিলাম যেন সুস্থভাবে এখান থেকে বের হতে পারি। সিদ্ধান্ত নিলাম আর কখনো বাজি ধরে বা কৌতূহলের বসে এমন জায়গায় আসবো না। ঠিক যখন আমরা উঠে দাঁড়াতে যাব তখনই ঘটনাটা ঘটল। বাতাসের শু শু শব্দ ছাপিয়ে আমাদের কানে ভেসে এলো একটা কান্নার শব্দ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। শব্দটা শুনে আমরা তিনজনই পাথরের মতো জমে গেলাম। একে অপরের মুখের দিকে তাকালাম নিশ্চিত হওয়ার জন্য যেটা মনের ভুল কিনা, কিন্তু না, তিনজনের চোখেই তখন আতঙ্কের ছাপ। সজীবের হাতের আলোটা কেঁপে উঠল। কান্নাটা আবার শোনা গেল, এবার আরো একটু স্পষ্ট। মনে হলো কোনো ছোট বাচ্চা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
কান্নার স্বরে একটা অদ্ভুত বেদনা ছিল, যা শুনলে কলেজে মোচড় দিয়ে ওঠে। শব্দটা আসছিল কবরস্থানের একদম শেষ মাথার দিক থেকে, যেখানে জঙ্গল আরো বেশি ঘন এবং গাছপালাগুলো একে অপরের সাথে পেঁচিয়ে আছে। এই গভীর রাতে এমন নির্জন পরিত্যক্ত কবরস্থানে বাচ্চার কান্না শোনার পর আমাদের রক্ত হিম হয়ে গেল। সাধারণ কোনো বাচ্চার পক্ষে কি সম্ভব এই সময় এখানে থাকা, নাকি এটি কোনো ফাঁদ? আমাদের সাহসী হওয়ার ভানটা মুহূর্তে উবে গেল। শরীরের লোমগুলো কাটা দিয়ে উঠল। যুক্তি দিয়ে বিচার করলে এখানে বাচ্চার থাকার কোনো কারণ নেই, কিন্তু কান্নার শব্দটা এতই বাস্তব ছিল যে আমরা সেটাকে উপেক্ষা করতে পারছিলাম না। তবু কৌতূহল মানুষের স্বভাবজাত, আর সেই সাথে ছিল এক ধরনের মানবিক তাড়না। আমরা কি পালিয়ে যাব, নাকি দেখবো কে কাঁদছে? এই দোটানায় পড়ে আমরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। সেই কান্নার শব্দটা যেন আমাদের চুম্বকের মতো টানছিল, এক নিশ্চিত বিপদের দিকে। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্য সুতোয় বেঁধে আমাদের ওই শব্দের উৎসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ভয় আর কৌতূহলের এই যুদ্ধে শেষ পর্যন্ত কৌতূহলে জিতে গেল, আর সেটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। কান্নার শব্দটা একটানা আসছিল না, থেমে থেমে আসছিল, যেন কেউ খুব কষ্টে কান্না চেপে রাখার চেষ্টা করছে অথবা ব্যথায় কাতরাচ্ছে। বাতাসের সাথে ভেসে আসা সেই শব্দে এমন এক হাহাকার ছিল যা আমাদের পায়ের শিকড় গেড়ে দিচ্ছিল মাটিতে। আমাদের মধ্যে রিয়াজ ছিল সবচেয়ে সাহসী। সেই প্রথম ভয় কাটিয়ে ফিসফিস করে বলল, তোরা কেউ ভয় পাস না, আল্লাহ ভরসা। চল তো দেখি আওয়াজটা কোন দিক থেকে আসছে। যদি সত্যি কোনো মানুষ বিপদে পড়ে থাকে, তবে তাকে ফেলে যাওয়াটা ঠিক হবে না। হতে পারে কোনো বাচ্চা পথ হারিয়ে দিকে চলে এসেছে। রিয়াদের কথায় আমরা কিছুটা সাহস পেলাম, যদিও বুকের ভেতরটা তখনও কামারশালার হাঁপড়ের মতো ওঠানামা করছিল। সজীব কাঁপা কাঁপা হাতে মোবাইলের আলোটা ওই শব্দের উৎসের দিকে ধরল। আলোর রেখাটা অন্ধকারের বুক চিরে সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারল না। আমরা তিনজন একে অপরের গা ঘেঁষে খুব সাবধানে পা ফেলতে শুরু করলাম। প্রতিটা পদক্ষেপে শুকনো পাতা মচমচ করে উঠছিল, আর সেই শব্দটাকেও মনে হচ্ছিল বজ্রপাতের মতো বিকট। মনে হচ্ছিল এই বুঝি মাটির নিচ থেকে কোনো হাত বেরিয়ে এসে আমাদের পা চেপে ধরবে। কবরস্থানের শেষ প্রান্তটা ছিল আরো বেশি অন্ধকার ও জঙ্গলময়, বড় বড় আগাছা আর কাটা ঝোপে ভরা। এখানকার গাছগুলো এতই ঘন যে আকাশ দেখা যায় না। আমরা যত এগোচ্ছিলাম কান্নার শব্দটা তত স্পষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল শব্দটা আমাদের জন্য অপেক্ষা করছে। অবশেষে আমরা কাটা ঝোপ ঠেলে একটা বিশাল পুরোনো তেঁতুল গাছের নিচে পৌঁছালাম। গাছটার গড়ি এত মোটা যে তিনজন মিলেও ধরা যাবে না। সজীব আলোটা এদিক সেদিক ঘোরাতেই আলো গিয়ে পড়ল গাছের গোড়ার কাছে। সেখানে যা দেখলাম তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। গাছের গড়িতে হেলান দিয়ে বসে আছে একটি ছোট বাচ্চা মেয়ে। সজীবের হাতের আলোটা সরাসরি তার ওপরে পড়ায়। মেয়েটি হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করলো না, বরং স্থির দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল। আমরা তিনজনই থমকে দাঁড়ালাম। এই গভীর রাতে জনমানবহীন এমন ভয়ঙ্কর জায়গায় একটা বাচ্চা মেয়ে একা বসে আছে, এটা ছিল আমাদের কল্পনারও বাইরে। মেয়েটার বয়স বড় জোর 6 কি 7 হবে, কিন্তু আমাদের অবাক হওয়ার পালা তখনও শেষ হয়নি। মেয়েটির দিকে ভালো করে তাকাতে আমরা বাকরুদ্ধ হয়ে গেলাম। এত সুন্দর কোনো বাচ্চা আমরা আমাদের জীবনে দেখিনি। মেয়েটির গায়ের রং চাঁদের আলোর মতো ফর্সা, যেন অন্ধকারে জ্বলছে। পরনে একটা ময়লা ফ্রক, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, কিন্তু তাতে তার সৌন্দর্য বিন্দুমাত্র ঢাকা পড়েনি। তার চুলগুলো ছিল অস্বাভাবিক রকমের লম্বা, ঘন কালো, যা তার পিঠ বেয়ে মাটিতে ছড়িয়ে পড়েছিল এবং মাটির সাথে মিশে গিয়েছিল। আর তার চোখ এত বড় বড় আর টানা টানা চোখ আমি কোনোদিন দেখিনি। সেই চোখে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত গভীরতা যা আমাদের চুম্বকের মতো টানছিল। তার চোখের মণিগুলো ছিল ঘন কালো, যেন অনন্ত এক গহ্বর। আমরা ভয় পাচ্ছিলাম ঠিকই, কিন্তু মেয়েটির ওই মায়াবী চেহারা দেখার পর আমাদের মনের সে ভীতি কিছুটা করুণায় বদলে গেল। আমাদের মনে হলো হয়তো মেয়েটা পথ হারিয়ে ফেলেছে, হয়তো সে তার বাবা মায়ের হাত ফসকে অন্ধকারে চলে এসেছে এবং এখন বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। আমাদের সাধারণ বুদ্ধি তখন লোপ পেয়েছিল। আমরা ভাবলাম এই কবরস্থানে কোনো খারাপ জিনিস বা ছায়ামূর্তি নেই। ওই বৃদ্ধ হয়তো এই মেয়েটাকে দেখে ভুল ভেবে ভয় পেয়েছিলেন। আমাদের মনে হলো এই নিষ্পাপ শিশুটিকে সাহায্য করা আমাদের কর্তব্য। আমরা তিনজনই তখন একমত হলাম যে বাচ্চাটাকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। তাকে এই অবস্থায় একা ফেলে রেখে যাওয়াটা অমানবিক হবে। এই ভেবে আমরা মেয়েটির খুব কাছে এগিয়ে গেলাম। একদম কাছে গিয়ে দেখলাম মেয়েটির নাকে মুখে আর গালে ধুলোবালি মেখে আছে, কিন্তু সেই ধুলোবালির আস্তরণ তার চেহারার মায়াবী ভাবটাকে আরো বাড়িয়ে দিয়েছে। তার ত্বক এতই মসৃণ ছিল যে মনে হচ্ছিল তা কোনো মানুষের ত্বক নয়, বরং মোম বা চীনামাটির তৈরি। আমরা তিনজনে যেন মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে রইলাম। তার দিকে তাকালে চোখ ফেরানো যাচ্ছিল না। মনে হচ্ছিল অনন্তকাল ধরে শুধু তার দিকে তাকিয়ে থাকা যায়। এক অদ্ভুত সম্মোহনী শক্তি যেন আমাদের আচ্ছন্ন করে ফেলছিল। এই সৌন্দর্যের আড়ালে যে কত বড় বিভীষিকা লুকিয়ে থাকতে পারে
তা তখন আমাদের ঘুণাক্ষরেও মাথায় আসেনি। আমরা শুধু দেখছিলাম তার সেই মায়াবী রূপ, আর ভুলে যাচ্ছিলাম যে আমরা দাঁড়িয়ে আছি মৃত্যুর দুয়ারে। আমরা মেয়েটির একদম সামনে গিয়ে দাঁড়ালাম। সজীব আলোটা একটু নামিয়ে ধরল যাতে মেয়েটার চোখে না লাগে। রিয়াদ খুব নরম সুরে হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করলো, বাবু তোমার নাম কি? তুমি কি হারিয়ে গেছো? এত রাতে এখানে একা কি করছো? মেয়েটি আমাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো উত্তর দিল না। তার দৃষ্টিতে এক ধরনের উদাসীনতা ছিল যা সাধারণ কোনো বাচ্চার মধ্যে দেখা যায় না। তার চেহারাটা যতটা মায়াবী, তার অভিব্যক্তি ছিল ততটাই ভাবলেশীন। 7-8 বছরের একটা বাচ্চা এই গভীর রাতে 3 জন অচেনা যুবককে দেখে ভয় পাওয়ার কথা, কিংবা কেঁদে উঠে জড়িয়ে ধরার কথা, অন্তত মায়ের কথা বা বাবার কথা বলে কান্নাকাটি করার কথা। কিন্তু সে একদম পাথরের মতো স্থির হয়ে বসে রইল। তার এই আচরণে আমার মনের কোণে আবারও সন্দেহের দানা বাঁধল। মনে হলো কিছু একটা ঠিক নেই, কিন্তু তার ওই নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে আমি সেই সন্দেহকে পাত্তা দিলাম না। ভাবলাম হয়তো মেয়েটা ভয়ে বোবা হয়ে গেছে। সজীব আবার জিজ্ঞেস করলো, ভয় পেও না, আমরা তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। তোমার বাবা মা কোথায়? তোমার নামটা বলো আমাদের। এবার মেয়েটি ধীরে ধীরে মাথা নাড়ল। তার নড়াচড়াটা ছিল খুব যান্ত্রিক। তারপর সে মুখ খুলল, আর যখন সে কথা বলল তখন আমাদের 3 জনেরই শরীরের লোম খাড়া হয়ে গেল। সে বলল, আমার নাম তামান্না। নামটা খুব সাধারণ মিষ্টি একটা নাম, কিন্তু সমস্যা ছিল তার কণ্ঠস্বরে। একটা 6-7 বছরের বাচ্চা মেয়ের কণ্ঠস্বর যেমন চিকন আর মিষ্টি হওয়ার কথা, তার কণ্ঠস্বর ছিল তার সম্পূর্ণ বিপরীত। তার গলা দিয়ে বের হলো এক অদ্ভুত ভারী আর গম্ভীর আওয়াজ, যা অনেকটা মধ্যবয়স্ক কোনো পুরুষের কণ্ঠের মতো। সেই স্বরে কোনো কোমলতা ছিল না, ছিল এক ধরনের যান্ত্রিক আর কর্কশ ভাব। মনে হলো মাটির গভীর থেকে কেউ কথা বলছে। আওয়াজটা যেন তার মুখ থেকে বের হচ্ছিল না, বরং তার ভেতর থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। আমরা 3 জন একে অপরের মুখের দিকে তাকালাম। সজীবের হাত থেকে মোবাইলের আলোটা কেঁপে উঠল। এই বাচ্চা মেয়ের গলায় এমন আওয়াজ কেন? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো অনেকক্ষণ ধরে কান্না করার কারণে মেয়েটার গলা বসে গেছে, অথবা ঠান্ডায় গলা ভেঙে গেছে। বাচ্চারা ভয় পেলে গলার স্বর বদলে যেতেই পারে। মনকে সান্ত্বনা দিলাম, কারণ তখন আমার মস্তিষ্ক কোনো অলৌকিক বা খারাপ জিনিসের অস্তিত্ব স্বীকার করতে চাইছিল না। আমি চাইছিলাম না বিশ্বাস করতে যে আমরা কোনো বিপদের মুখে দাঁড়িয়ে আছি। আমি সাহস করে তার দিকে হাত বাড়িয়ে দিলাম। ভাবলাম যত দ্রুত সম্ভব তাকে এখান থেকে নিয়ে যাওয়া দরকার। বললাম, চলো তামান্না, এই জায়গাটা ভালো না, আমরা তোমাকে সাহায্য করব, আমাদের সাথে চলো। আমার কথা শুনে মেয়েটি কোনো প্রতিবাদ করলো না। সে খুব ধীর স্থির ভাবে তার ছোট হাতটি আমার হাতের উপর রাখলো। তার হাতটা স্পর্শ করার সাথে সাথে আমি চমকে উঠলাম। মনে হলো আমার শরীরে বিদ্যুৎ স্পষ্ট হলো। তার হাত ছিল বরফের মতো ঠান্ডা। এটা সাধারণ শীতের ঠান্ডা নয়। মনে হলো আমি কোনো মানুষের হাত ধরিনি, বরং ফ্রিজ থেকে বের করা কোনো মৃত মাছের শরীরে স্পর্শ করলাম, অথবা বরফের চাইতেও ঠান্ডা কোনো জড় পদার্থ। হাতের চামড়াটা কেমন যেন পিচ্ছিল আর খসখসে ঠেকলো। কিন্তু তখন আর হাত ছাড়ার উপায় নেই। আমি তার হাত ধরে তাকে টেনে তুললাম। আমার হাতের তালু দিয়ে ঠান্ডা স্রোত সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি ঘামছিলাম, কিন্তু সেটা গরমে নয়, ভয়ে। আমার শরীর থেকে পানি বের হচ্ছিল দরদর করে। মেয়েটি উঠে দাঁড়ালো। সে উচ্চতায় আমাদের কোমরের সমান হবে। আমি তার হাত ধরে হাঁটা শুরু করলাম, বাকি 2 জন আমার 2 পাশে। আমরা দ্রুত পায়ে কবরস্থান থেকে বের হওয়ার জন্য এগোতে লাগলাম। মেয়েটি আমাদের সাথে তাল মিলিয়ে হাঁটছিল, কিন্তু তার হাঁটার ভঙ্গিটাও ছিল কেমন যেন অস্বাভাবিক। আমরা যখন শুকনো পাতার উপর দিয়ে হাঁটছিলাম তখন আমাদের পায়ের নিচে পাতা ভাঙার মসমস শব্দ হচ্ছিল, কিন্তু মেয়েটির পা ফেলার কোনো শব্দ হচ্ছিল না। সে মাটির উপর দিয়ে হাঁটছিল, অথচ তার পায়ের নিচে কোনো শব্দ তৈরি হচ্ছিল না। মনে হচ্ছিল সে মাটির উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে। মাঝে মাঝে আর চোখে নিচে তাকালাম, কিন্তু অন্ধকারে ঠিক মতো বোঝা যাচ্ছিল না। আমার বুকের ভেতর তখন ধরফরানি তুঙ্গে। আমার মনে হচ্ছিল আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। মেয়েটার হাতটা আমার হাতের মুঠোয় তখনও বরফের মতো ঠান্ডা। আমি বারবার মনে মনে আল্লাহকে ডাকছিলাম কবরস্থানের গেট বা সেই ভাঙা দেয়ালটা যেন খুব তাড়াতাড়ি চলে আসে। এটাই ছিল একমাত্র প্রার্থনা। প্রতিটা মুহূর্তকে মনে হচ্ছিল এক একটা যুগ, কিন্তু আমরা জানতাম না কবরস্থানের সীমানা পার হওয়ার আগেই আমাদের জন্য অপেক্ষা করছে আরো এক বড় বিভীষিকা, যা আমাদের জীবনকে ওলটপালট করে দেবে। আমরা একটা মায়াজালে আটকা পড়েছি, আর সেই জাল ছেড়ে বের হওয়াটা এত সহজ ছিল না। আমরা কবরস্থানের সেই ভাঙা দেয়ালটার খুব কাছাকাছি চলে এসেছি। আর মাত্র কয়েক কদম, তারপরে আমরা রাস্তায় উঠতে পারবো। বাইরের রাস্তার টিমটিমে ল্যাম্পপোস্টের আলোটা দেখা যাচ্ছে। মনে মনে একটু স্বস্তি পাচ্ছিলাম যে যাক বাবা, ঝামেলা ছাড়াই বের হতে পারলাম। আমি তখন মেয়েটিকে কোলে তুলে নিলাম, কারণ দেয়ালের ওই ভাঙা অংশটা পার হতে গেলে হাঁটতে সমস্যা হতে পারে। ইটের টুকরোয় তার পায়ে ব্যথা লাগতে পারে। তাছাড়া আমার মনে হলো এতটুকু বাচ্চাকে নিয়ে দ্রুত বের হতে হলে কোলে নেয় ভালো। মেয়েটি আমার কোলে ওঠার সময় কোনো বাধা দিল না, বরং আমার গলাটা শক্ত করে জড়িয়ে ধরল। তার স্পর্শে আমার ঘাড়ের কাছে শিরশির করে উঠল। মনে হলো কোনো ঠান্ডা সাপ আমার
গলা পেঁচিয়ে ধরেছে, কিন্তু আমি সেটা উপেক্ষা করলাম। লক্ষ্য শুধু একটাই, বের হতে হবে। আমরা তিনজন যেই ভাঙা দেয়ালটা পার হয়ে বাইরে পা রাখলাম, ঠিক তখনই আমাদের সামনে এমন এক দৃশ্য ভেসে উঠল যা দেখে আমাদের রক্ত পানি হয়ে গেল। আমাদের ঠিক সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক মহিলা, কিন্তু তাকে সাধারণ কোনো মহিলা বলা এই ঘটনাটি ঘটেছিল এই রাকিব ভাইয়ের কাকির সাথে। কাকির নাম হচ্ছে আকলিমা। আকলিমা কাকির বয়স তখন 6 কি 7 বছর, আর ঘটনার সময় 81 কি 82 সাল। আর ঘটনাটি এই আকলিমা কাকি বহুবার বলেছেন, বহুবার, মানে কতবার যে বলেছেন এটা হিসাব করে বলা যাবে না। তো ওই সময় কিন্তু এরকম পাড়া গ্রামে তখনও ইলেকট্রিসিটি আসেনি, মানুষ হারিকেন বা কুপি ব্যবহার করত। আর কাকিদের যে বাড়ি, ওখানে কিন্তু ঘনবসতি না হলেও একদম যে ঘরবাড়ি কম ছিল এটাও বলা যাবে না। আর কাকিদের বাড়িটা রাস্তার পাশে থাকায় তাদের ঘরের পিছনটা রাস্তার দিকে ছিল। বাম পাশে একটা টিউবওয়েল, বেশ বড় উঠান, বাম পাশে একটা গোয়াল ঘর, আর গোয়াল ঘরের সামনে 40 থেকে 50 মিটার দূরত্বে একটা পুকুর। আর কাকিদের বাড়ির পাশে যে টিউবওয়েলটা, এই টিউবওয়েলের পাশে বেশ পুরনো একটা আম গাছ ছিল। এখন অবশ্য সেই আম গাছটি নেই, বাড়ির যে পজিশনটা ওই সময় ছিল সেটাও নেই। সময়ের সাথে অনেক কিছুই বদলে গেছে, নতুন করে ঘরবাড়ি তৈরি করা হয়েছে। কাকির ছোটবেলায় অনেক চঞ্চল ছিল, আর কাকির মা বাবা কাকিকে কিন্তু অনেক স্নেহ করতেন, ভালোবাসতেন। গ্রামের মানুষ করে কি, রাতের যে রান্নাটা তারা কিন্তু সন্ধ্যার আগেই শেষ করার চিন্তা করেন। কারণ হচ্ছে বাড়ির পুরুষ মানুষ দিনভর অনেক পরিশ্রম করেন, খাটাখাটুনি করেন, সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন, আর ফজর আজানের পরপরই উঠে পড়েন। তো সেই মোতাবেক একদিন কাকির মা সন্ধ্যার আগেই রান্নাবাড়া শেষ করেছেন। বাইরের যত কাজ ছিল, তারপর রাতের খাবার খাওয়ার জন্য যেগুলো আয়োজন করার দরকার থাকে আর কি, সবগুলোই করা হয়েছে। তারপর কাকির বড় ভাই, কাকির বাবা মা, তো ওনারা খাওয়া দাওয়া করতে বসছেন আর কি। তো কাকির কিন্তু ওই সময়ে একটা বড় ভাই ছিল, ওনার পরে আরও ভাই বোন হয়েছিল, তবে তখনও কিন্তু তারা হন নাই, ওনারা তখন দুইজনই ছিলেন। ওই সময় কাকির বয়স 6-7, আর কাকির বড় ভাইয়ের বয়স হচ্ছে 8-9 হবে, এরকম আর কি। তো ওনারা খাওয়া দাওয়া করছেন। এক পর্যায়ে হয় কি, কাকির যে বড় ভাই উনি কাকিকে রাগানোর জন্য নানান অঙ্গভঙ্গি করতে থাকেন। হয় না যে ইচ্ছাকৃতভাবে একজন আরেকজনকে বিরক্ত করতে থাকে, জিহ্বা বের করে ভেঙাতে থাকে, তো ওরকম করছে আর কি। এদিকে এই দৃশ্য দেখে কাকির তো হয় ভীষণ রাগ। উনি বলতেছেন যে, মা দেখো তোমার ছেলে আমাকে কিভাবে ভেঙাচ্ছে। কাকির মাও তখন কাকির ভাইকে ধমক দিয়ে চুপ করে দেন, এই তুই এরকম করতেছিস কেন, চুপ থাক। কিছুক্ষণ স্বাভাবিক থাকার পর আবার ভেঙাচ্ছেন। বেশ কয়েকবার এভাবে চলতে থাকলে এক পর্যায়ে কাকি রাগ করে ভাত না খেয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে ঘরের বারান্দায় গিয়ে বসে থাকেন আর কাঁদছেন। কাকি যে পাশে গিয়ে বসেছেন ওই পাশে কিন্তু টিউবওয়েল আর সেই আম গাছটা ছিল। সন্ধ্যার পরপরই তো তারা খাওয়া দাওয়া করতে করতে আসলে যে অনেক রাত হয়ে গেছে বিষয়টা তো এরকম না, এটা ইমিডিয়েট সন্ধ্যার পরপরই আর কি। আর রাত তো বেশি না, তবে অন্ধকার তো হয়ে গেছে। আর ওই এলাকায় তো বিদ্যুৎ ছিল না, কুপিবাতি ব্যবহার করতো, হারিকেন ব্যবহার করতো। তো কাকি খাওয়া ছেড়ে কাঁদতে কাঁদতে যখন বের হচ্ছিলেন, কাকির মা বাবা কিন্তু তাকে ডাকছিলেন, এই যাস না, ভাত খেয়ে যা, তোর ভাইকে আমরা শাসন করে দিব, আয়, তোর ভাই এখন কিছু করতেছে না তো, আয়। কিন্তু কাকি কিছু না শুনেই বেরিয়ে গিয়ে মানে বারান্দায় বসছেন, বেরিয়ে গিয়ে তারপর কান্নাকাটি করছেন। যেহেতু সন্ধ্যার পর অন্ধকার হতে শুরু করেছে, এক পর্যায়ে 5 কি 6 মিনিট পর হয়তো এরকম হয়েছে আর কি, কাকি একটা আজব জিনিস শুনতে পায়। কাকি যে ভয় পাবেন বিষয়টা এরকম না, উনি বেশ কৌতূহলী একটা মনোভাব নিয়ে এই বিষয়টা শোনার চেষ্টা করছিলেন। ওনার কাছে মনে হচ্ছিল একটা ঢোল আর ঝুনঝুনির শব্দ হচ্ছে, মনে হচ্ছে অনেক দূর থেকে এই শব্দটা আসছে এবং আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে। তবে উনি আর একটা বিষয় খেয়াল করলেন, এই শব্দটা মনে হচ্ছে মাথার উপর দিক থেকে আসছে। চিন্তা করলেন কি ব্যাপার, উপর দিক থেকে ঢোল আর ঝুনঝুনির আওয়াজ, ঘটনাটা কি? উনি তাকালেন হচ্ছে ওই আম গাছটার দিকে। আম গাছটা কিন্তু বেশ পুরনো এবং মোটা ছিল। উনি খেয়াল করলেন ঠিক কাকির বয়সের একটা ছেলে আর একটা মেয়ে,
গাছ থেকে হেঁটে হেঁটে নিচে নামছে। ছেলেটার কাঁধে একটা ঢোল আর মেয়েটার হাতে একটা ঝুনঝুনি। তারা সেগুলো বাজিয়ে বাজিয়ে গাছ থেকে হেঁটে হেঁটে নেমে আসছে। গাছ থেকে যেভাবে মানুষ নেমে আসে ওভাবে না, কিন্তু একদম হেঁটে হেঁটে, আমরা যেভাবে মাটির উপর দিয়ে হেঁটে বেড়াই ওভাবে। এটা দেখে কিন্তু কাকি মোটেও ভয় পেলেন না, ওনার কাছে ভালো লাগছে যে আরে এই ছেলে মেয়ে দুটো কোত্থেকে আসলো। আরও একটা বিষয়, ওই ছেলে মেয়ে দুটোর উপরে আলো পড়ছে, ঠিক উপর থেকে আলো পড়ছে, তাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আলোটা যে কোথা থেকে আসছে এটাও কিন্তু বোঝা যাচ্ছে না, তবে উপর থেকে আসছে জাস্ট এতটুকুই মনে হচ্ছে। কাকি এগুলো দেখে ভয় না পেয়ে বেশ আনন্দই পাচ্ছেন। এক পর্যায়ে ছেলে মেয়ে দুটি মাটিতে নেমে এসে কাকি থেকে 10 থেকে 12 হাত দূরে অবস্থান করে ঢোল আর ঝুনঝুনি বাজাচ্ছে আর ঘুরে ঘুরে নাচানাচি করছে। আমরা অনেক সময় দেখি ছোট বাচ্চারা ঝুনঝুনি বাজাচ্ছে আর এক ধরনের তাদের মতো করে নাচানাচি করছে, ওই রকম আর কি। কাকির কাছে মনে হচ্ছিল তারা কাকির উদ্দেশ্যেই এসব করছে। ওদিকে কাকির মা বাবা কিন্তু কোনো কিছুই বুঝতে পারছে না, যে এগুলো যে হচ্ছে, এই যে ঝুনঝুনি বা ঢোলের শব্দ, তারা কিছুই শুনতে পাচ্ছে না। কাকির কাছে তো ভালোই লাগছে, কাকি খুব ভালোভাবেই আনন্দ নিচ্ছিলেন। কাকি এটাও খেয়াল করলেন যে তারা গান বলছে, নাচছে, কিন্তু গানের শব্দটা যে কি এটা বোঝা যাচ্ছে না, তাদের যে ঠোঁট নড়ছে এটা বোঝা যাচ্ছে। আর তারা বেশ জোরে সোরেই যে গান গাচ্ছে এটাও মনে হচ্ছিল, কিন্তু গানের কোনো শব্দ তারা আসলে বুঝতে দিচ্ছিলেন না বা কাকিও বুঝতে পারছিলেন না। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ করে কাকির বাবা কাকিকে ডেকে ওঠেন, এই আকলিমা, আমি আসতেছি রে মা, তুই কোথায় গিয়ে বসলি? যখন এমনটা বলেছেন, সাথে সাথে ওই বাচ্চা ছেলে মেয়ে দুটো যেভাবে এসেছিল তারা ওভাবেই গান বাজনা করতে করতে আম গাছের উপরে হেঁটে হেঁটে আম গাছের মাথার দিকে চলে গেল, এভাবে মিলিয়ে গেল। তাকে শুধু চেয়ে চেয়ে দেখলেন আর ভাবলেন, বাবা কেন যে ডাক দিল, তা না হলে আমি তো আরও কিছুক্ষণ ওদের এরকম গান বাজনা নাচানাচি দেখতে পারতাম। যাই হোক, কাকির বাবা ওখানে চলে আসেন, এরপর কাকিকে ডেকে নিয়ে যান, আদর করে ঘরে নিয়ে যান, আবার তাকে খেতে বসান। কাকির মা বাবা কিন্তু খুনাক্ষরে কিছু বুঝতে পারেন নাই যে এটা হয়ে গেছে, আর কাকিও কিছু বলেন নাই। কাকি সেদিনের গান বাজনা নাচানাচি এতটাই ভালো লেগেছিল যে কাকি কি করতেন, ওগুলো আবার দেখার জন্য দিনের বেলাতেও গাছের ওদিকটাতে বসে থাকতেন, গাছের উপরে তাকাতেন, গাছের নিচে খেলাধুলা করতেন, কিন্তু উনি দেখতে পেতেন না। এভাবে আরও বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন সন্ধ্যার পর কাকি আর কাকির বাবা ভাই এই তিনজন একটা সাইডে গেছেন, ওই বাড়ির পাশের আর একটা বাড়িতে কোনো একটা কাজে। কাকি কিন্তু যান নাই, কাকিকে যেতে বলেছিলেন, কাকি বলছে যে না আমি যাব না, আমার ভালো লাগছে না, আমি বাসায় থাকি। কয়েকবার বলার পরও কাকি যখন আগ্রহী হলেন না, ওনারাও আর কাকিকে চাপাচাপি করেন নাই। তো কাকি কি করেছেন, ওই যেই জায়গাটা, ওই জায়গাটাতে বসছেন, যেই জায়গাটাতে প্রথম দিন বসে কান্নাকাটি করছিলেন। ওনার একটা প্ল্যান ছিল যে আবার এই বাচ্চা দুটো নেমে আসে কিনা, গান বাজনা করে কিনা, তো এরকম চিন্তা করছেন। অল্প সময়ের মধ্যেই হয় কি, আগের মতো সেই ঢোল আর ঝুনঝুনির শব্দ বাজতে শুরু করে। ধীরে ধীরে শব্দগুলো আরো স্পষ্ট হতে থাকে। এক পর্যায়ে কাকি লক্ষ্য করলেন সে আগের মতোই দুটো বাচ্চা ঢোল আর ঝুনঝুনি বাজিয়ে গাছ থেকে হেঁটে হেঁটে নামছে আর গান করছে। তারা গাছ থেকে নেমেই নাচতে নাচতে চারদিকে ঘুরছে বৃত্তাকারে। কাকিও আবার বেশ ভালোভাবেই আনন্দ নিয়ে সেই গান বাজনা নাচ দেখতে থাকে। তারা এমনভাবে নাচছে যে কাকি যে তাদেরকে দেখছে এটা তারা খেয়ালই করছে না, তারা কিন্তু কাকির দিকে তাকাচ্ছে না, তারা তাদের মতো করে গান বাজনা নাচ করতে থাকে। কতক্ষণ যে এই দৃশ্য দেখেছেন কাকি এটা অবশ্য উনি বলতে পারেন না, অনেকক্ষণই হবে। হঠাৎ করেই তারা আবার যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। এর কিছুক্ষণ পর কাকির মা বাবা ভাই পাশের বাড়ি থেকে চলে আসে। আসলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কাকি এবারেও পরিবারের কাউকে বললেন না। তো ওই রাত তো এভাবেই চলে গেল, কোনো সমস্যা নাই। এরপর কাকি মাঝে মাঝেই এই দৃশ্য দেখার জন্য ওই গাছের নিচে অপেক্ষা করতেন। তবে দেখা যেত 3 দিন 4 দিন 5 দিন উনি অপেক্ষা করছেন, কিন্তু কেউ আর আসে না। দিনের বেলাতে কখনোই আসতো না, আর সন্ধ্যার পর উনি যে ওখানে বসবেন বা গভীর রাতে এখানে বসবেন এটাও তো আসলে ওভাবে সম্ভব হতো না। রাতের বেলা উনি বাইরে বের হলেই তো মা বাবা জিজ্ঞেস করবেন, তো ছোট মানুষ স্বাভাবিকভাবেই
যদি ওয়াশরুমে যাওয়ারও দরকার হয় তার মা সাথে যাবে রাতের বেলা। এই জন্য ওভাবে কিন্তু আর দেখা হচ্ছে না টানা 5-6 দিন বা এরকম একটা কাছাকাছি সময় হবে আর কি। একদিন হয় কি, কাকির নানা বাড়ি থেকে জরুরি একটা খবর আসে, তাদের সবাইকে সেখানে যেতে হবে। কিন্তু কাকির বাবার কাজ থাকায় উনি যেতে পারবেন না বলে কাকির মাকে বলে দেন যে তুমি বাচ্চাদেরকে নিয়ে যাও, আমি কাজটা একটু গুছিয়ে নিয়ে পরে তোমাদেরকে নিয়ে আসবো। এদিকে হয় কি, কাকি বলে যে না আমি যাব না, আমি কোনোভাবেই নানা বাড়ি যাব না, আমি বাসায় থাকবো। এই তো শুরু হয়ে গেল আর একটা সমস্যা, মেয়ে একা বাসায় থাকবেন। এখন বাড়িতে তো ওরকম কাজের লোকজন নাই, রান্না বাড়া খাওয়া দাওয়া করতে তো অসুবিধা হবে। কাকির বাবা নিজে কোনো মতে বাইরে থেকে খেয়ে নেবেন এরকম একটা চিন্তা করেছিলেন, কিন্তু এখন কাকি একা একা থাকবেন, অসুবিধাই হতে পারে। এই চিন্তা করে কাকিকে কিন্তু বারবার বোঝানো হচ্ছিল, কিন্তু কাকি নাসরবান্দি, উনি কোনোভাবেই যাবেন না। কি আর করা, একটা পর্যায়ে কাকির বাবা বলেন আচ্ছা ঠিক আছে মেয়েটা থাকুক, আমি বাসায় একা একাই থাকবো, থাকলে ভালোই লাগবে, কোনো সমস্যা নাই, তোমরা যাও। এরপর কাকির মা কাকির ভাইকে নিয়ে চলে যান। কাকির কিন্তু উদ্দেশ্য ছিল রাতের বেলা ওই যে দুটো বাচ্চা, এই দুটো বাচ্চার নাচ আর গান দেখা। তো এরকম দেখবেন এরকম একটা পরিকল্পনা আর কি, এই জন্যই কিন্তু উনি যান নাই। তো ওই রাতে কাকি অপেক্ষা করছেন কখন আর বাবা ঘুমিয়ে যায়। যখন বাবা ঘুমিয়ে যায় তখন আস্তে করে পা টিপে টিপে দরজা খুলে বের হয়ে ঠিক ওই জায়গাতে বসছেন, আম গাছের কাছাকাছি আর কি। অনেকক্ষণ বসে আছেন। তো একটা সময় পর আবার সেই ঢোল আর ঝুনঝুনির শব্দ হতে থাকে। উনিও তো খুশি, এরা আসছে এরকম একটা অবস্থা। তো ঠিক আগের মতোই ধীরে ধীরে শব্দটা বেড়ে যাচ্ছে, একই রকমভাবে গাছ থেকে নেমে আসছে। কাকিও মহা খুশি। কাকি এবার একটা জিনিস দেখতে পায়, সেটা হচ্ছে যে আগে যেই কয়েকবার এসেছে গান তারা গেয়েছে, কিন্তু গানের যে শব্দ এটা কিন্তু উনি শুনতে পান নাই। কিন্তু এবারে উনি গানের শব্দ শুনতে পাচ্ছেন, তবে এরা যে কোন ভাষায় গান গাইছে এটা বুঝতে পারছেন। এটা যে বাংলা ভাষা না এটা উনি নিশ্চিত, কিন্তু এটা যে কোন ভাষা এটা ওনার বোধগম্য হচ্ছে না। উনি এবার বেশ মহা আনন্দ নিয়ে হাতে তালি দিচ্ছেন, উনিও নাচানাচি শুরু করেছেন। তবে ওদের কাছে যান নাই, দূর থেকে নাচানাচি করছেন। ওরাও কিন্তু কাকির দিকে তাকাচ্ছে না, তারা তাদের মতো করেই গান গাচ্ছে, ঝুনঝুনি বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, নাচানাচি করছে। কাকিও তার মতো করে আনন্দ করছেন, কাকি হাতে তালি দিচ্ছেন, বাহবা দিচ্ছেন। কাকির কাছে বেশ আনন্দ লাগছে। আসলে এই যে দুটো বাচ্চা, ওদের যে পোশাক আশাক যে অসাধারণ রকমের এটাও বলা যাবে না। গ্রামের 8-10টা বাচ্চা যেভাবে পোশাক আশাক পরে ওই বয়সী বাচ্চারা আর কি ওরকমই পোশাক আশাক পরা আর কি, তবে তাদের পোশাক আশাকগুলো বেশ পরিপাটি এই আর কি। তো এদিকে হয় কি, ওই রাতটা এভাবে পার হয়ে যায়। পরের আর একটা দিন সন্ধ্যার পর, তখন ওনার বাবা ফেরত আসেন নাই। তখন উনি সন্ধ্যার পর ওই জায়গায় বসেছেন। এবারও কিন্তু ওই বাচ্চা দুটো নেমে আসে, একই রকমভাবে তারা নাচছে, গান গাচ্ছে, গানের শব্দ কাকি শুনতে পাচ্ছেন। কিন্তু এর মধ্যে ঘটে যায় একটা অঘটন, সেটা হচ্ছে কাকির বাবা উনি ইতোমধ্যেই বাসায় চলে আসছেন। বাসার মধ্যে ঢুকে কাকিকে খুঁজছেন, পাচ্ছেন না। চিন্তা করলো কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল এরকম সন্ধ্যার পরে। উনি আশেপাশে খুঁজে দেখার চেষ্টা করছিলেন। দূর থেকে উনি খেয়াল করেন আম গাছের নিচে দুটো বাচ্চা নাচানাচি করছে, ঘুরছে, আর কাকি ওদের সাথেই একটু দূরে সে তার মতো করে নাচছে, হাতে তালি দিচ্ছে আর হি হি করে হাসছে। এই দৃশ্য দেখার সাথে সাথে কাকির বাবা কিন্তু যা বুঝার বুঝে গেছেন। উনি দূর থেকে বলছে, এই আকলিমা মা, তুই কি করিস রে, আমি আসতেছি। এই বলে যখন কাছাকাছি যাচ্ছেন তখন এই দুটো বাচ্চা তারা ভয়ার্ত দৃষ্টি নিয়ে, মানে মনে হচ্ছে তারাই ভয় পেয়েছে, কাকির বাবার দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে ওরা একদম বাতাসের সাথে মনে হলো মিলিয়ে গেল। আগে যেভাবে হতো ওরা যে গাছে উঠে গেছে, এবার কিন্তু তা হয়নি, ওরা মিলিয়ে গেল। এই মিলিয়ে যাওয়ার দৃশ্য কিন্তু কাকির বাবা এবং কাকি দুজনই দেখেছেন। তখন কাকিকে গিয়ে উনি জড়িয়ে ধরেছেন, কোলে উঠিয়ে দৌড়ে ঘরের মধ্যে নিয়ে আসছেন। নিয়ে আসার পর বলছেন যে, এই তুই কি করতেছিলি, এরা কারা? তখন কাকি সব ঘটনা খুলে বলেন যে কিভাবে কি হয়েছে। এরপর তো কাকির বাবা বুঝতে পারছেন যে মেয়েটা কেন কারো বাসায় যায় না,
তার নানি বাড়ি গেল না। এটাই হচ্ছে কারণ, সে ওই বাচ্চা দুটোর গান এবং নাচ দেখতে চায়। উনি তো দ্রুত কাকির মাকে খবর পাঠালেন। কাকির মা চলে আসে, উনি আর যান নাই, কাকির মাই দ্রুত চলে আসে। আসার পর বলেন যে এই ঘটনা, তোমার মেয়ে তো এই ধরনের একটা সমস্যায় পড়ে গেছে। তখন আরেকজন হুজুরের কাছে যাওয়া হয়। তো হুজুর সব কিছু শুনলেন, শোনার পর বলেন আচ্ছা ঠিক আছে, আমি কয়েকদিন পর জানাই, আর মেয়েটাকে আপাতত কয়েকদিন সাবধানে রাখেন। যদি এর মধ্যে মেয়ের আচার আচরণে কোনো পরিবর্তন ঘটে আমাকে জানাবেন, আমার কাছে নিয়ে আসবেন। তা না হলে 2-3 দিন পর আপনারা আসেন, দেখি কি তথ্য নিতে পারি। তো এর মধ্যে কাকির আচার আচরণেও কোনো পরিবর্তন দেখা যায় নাই। আর এর মধ্যে কাকিও ওই আম গাছের নিচে ওদের গান বাজনা এগুলো দেখার জন্য বা শোনার জন্য আর যান নাই। তো 2-3 দিন পরে কাকির মা বাবা যখন ওই হুজুরের কাছে গিয়েছেন, তখন হুজুর জানান যে এই যে আম গাছটা, এটা অনেক আগে থেকেই এখানে একটা মুসলিম জিন পরিবার বসবাস করে। তো এই পরিবারে 2টো বাচ্চা আছে। তাদের যে বয়স, এই বয়স তো অনেক বেশি, কিন্তু তাদের বয়স এই কাকির যেই বয়স এইভাবে আর কি দেখা যায়, কিন্তু জিনেদের বয়স তো বেশি থাকে। সেই হিসাব না করে কাকির যে বয়স জিনেদের বয়সের তুলনায় আর কি ওই একই রকম বলতে হবে আর কি। মানে তাদের বয়স যদি দেখা যাচ্ছে 80 বছর হয়েছে, কাকির বয়স 6-7 বছর হয়েছে, তাদের এরকম বয়সেই তারা কাকির বয়সের মতো দেখা যায় আর কি। মানে এমনটাই ওই হুজুর বোঝানোর জন্য বলেছিলেন আর কি। তো হুজুর বলেন যে এরা মোটেও ক্ষতিকর কিছু না, এরাও আসলে খেলাধুলা করতে পারে না কারোর সাথে। এদের মা বাবা এদেরকে খুব শাসনে রাখে, এই কারণে এখান থেকে বাইরে বের হলে অন্য জিনেরা ক্ষয়ক্ষতি করতে পারে। এই জন্য এই 2 বাচ্চাকেও খুব একটা বাইরে বের হতে দেওয়া হয় না। যদি কোথাও বাইরে বের হতেই হয়, মা বাবার সাথেই তারা যায়। যখন কাকি সন্ধ্যার পর কান্না করছিল, তখন এই 2টো বাচ্চার দেখে খুব মায়া হয়। তাদের কাছে মনে হলো যে এই বাচ্চার সাথে আমরা একটু খেলাধুলা করি। এই জন্যই তারা নেমে আসে। মাঝে মাঝে তারা সুযোগ পেলেই নিচে নেমে আসতো। দিনের বেলাতে তো এটা হতো না, কারণ দিনের বেলা তারা এরকম সুরুত ধরে আসতে পারতো না, কারণ ওরা ওরকম শক্তিশালী না। বাচ্চা তো, ওদের মধ্যে ওইরকম শক্তিমত্তা আসেনি। এই জন্য দিনের বেলাতে তারা কাকির চোখে আসতে পারতো না। যা আসতো সন্ধ্যার পরেই আসতো, আর যখন তার মা বাবা থাকতো না এই সুযোগে আসতো। গভীর রাতে আসার চেষ্টা করলেও খুব একটা সক্ষম হতো না। মাঝে মাঝে কাকি বসছে সন্ধ্যার পর, তারপর আসতে পারেনি, তো কারণ তখন তার মা বাবা ছিল। এই জন্য এই বাচ্চা জিন দুটো ওভাবে কাকির সামনে এসে নাচানাচি করতে পারেনি। যেহেতু এখন মানুষ দেখে ফেলেছে, এরা মারাত্মক ভয় পেয়েছে, এরা চলে গেছে। তবে মনে হয় না এরা আর কখনো এই কাকির সাথে দেখা দেবে। মানে এই যে আকলিমা কাকির কথা বলছেন আর কি, হুজুর কাকির সাথে দেখা দেবে এরকমটা মনে হয় না। হুজুর এরকমই বলে দেন। তো এরপরে কাকি কিন্তু কখনোই ওই বাচ্চা দুটিকে দেখেননি। এরপর বিভিন্নভাবে উনি চেষ্টা করেছেন ওখানে বসে থাকার জন্য বা তাদেরকে দেখার জন্য, কিন্তু না, কখনোই উনি ওই বাচ্চা দুটোকে দেখেননি। আর এই বাচ্চা দুটোকে যখন উনি দেখেছেন বা পরবর্তীতে আর দেখেননি, এর ফলে যে কোনো ধরনের কোনো সমস্যা ওনার সাথে হবে এমনটাও হয়নি। আর ওই হুজুরও বলেছিলেন যে ওর কোনো ঝাড়ফুঁক করার দরকার নেই, তার কোনো সমস্যা হবে না, এরা কোনো ক্ষয়ক্ষতি করবে না। আপনারাও এদের বিষয়ে আর কোনো বাড়াবাড়ি করবেন না। আর এই বিষয় নিয়ে বেশি জানাজানি করলে দুষ্টু কবিরাজরা এখানে এসে ওদেরকে বন্দি করার চেষ্টা করতে পারে, এর ফলাফল ভালো হবে না। সুতরাং আপনারা এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি আলোচনা করার দরকার নাই। তাই হলো, এই বিষয়টা নিয়ে ওনারা আবার বেশি আলোচনা করেন নাই। হুজুর তারপরও উনি ওনার মতো করে একটু ঝাড়ফুঁক করে দিয়েছিলেন আর কি। তো সময়ের সাথে তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে ওনাদের ঘর বাড়ির যে শেপ, সেগুলোতে অনেক কিছুই হারিয়ে গেছে। কিন্তু এই ঘটনাটি এখনো রয়ে গেছে। এই 2টো বাচ্চা জিন কখনোই আর কাকির সাথে দেখা করতে আসেননি। কাকি এই ঘটনাটা পরবর্তীতে সবার সাথে বলেছিলেন, খুলে বলেছিলেন আর কি। অনেকে এটা নিয়ে বেশ আনন্দ পায়। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মার্জিয়া মেহেজাবিন। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা কিছুদিন আগে ট্যুরে যাওয়ার সময় এক আঙ্কেলের সাথে পরিচয় হয়। সে আঙ্কেলের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। তো চলে যাই আঙ্কেলের ঘটনায়। আমি ব্যক্তিগতভাবে বেশ ভ্রমণ প্রিয় মানুষ। তাই কিছুদিন আগে ভেকেশনের জন্য আমরা 3-4 জন কাজিনরা মিলে প্ল্যান করি
ট্রেনে করে চট্টগ্রাম ট্যুরে যাব। আমরা 4 জন ছিলাম, তবে আমাদের একটা ভাগ্নেও সাথে যাবার জন্য আবদার করে। তাই ওকে সহই ভ্রমণের দিন সন্ধ্যার দিকে আমরা কমলাপুর রেল স্টেশনে যাই। সেখানে গিয়ে আমরা ঠিক রাত 10:30টার একটা লোকাল ট্রেনের টিকিট পাই। যেহেতু শীতকাল ছিল তাই আমরা এসির টিকিট কাটিনি। নর্মালি শোভন যে চেয়ারগুলো আছে ওইগুলোর 5টা টিকিট কাটি। মুখোমুখি 4টা টিকিট পাই আর একটা সিঙ্গেল টিকিট পাই। সিঙ্গেল সিট যেটা সেটা জানালার পাশে ছিল। আমি বরাবরই নিরিবিলি ভ্রমণ করতে পছন্দ করি, তাই আমি সেই জানালার পাশের সিটটাতেই বসি। ওই সিটে বসার কিছুক্ষণ পর একটা ভদ্রলোক আসলো। ভদ্রলোকের বয়স আনুমানিক 45-এর কাছাকাছি হবে বা বেশি হতে পারে, তবে ওনাকে দেখে বোঝা যাচ্ছে উনি বেশ ভদ্র এবং মার্জিত। উনি আসলেন এবং আমার পাশের সিটটাতে বসলেন। যথাসময়ে ট্রেন ছেড়ে দিল। আমি চিন্তা করলাম বসতে থেকে কি করব, আমার সাথে যেহেতু নেট আছে তাহলে ভৌতিক কথা শুনি। রাতের আবহাওয়া, চারিদিকে অন্ধকার এবং নিয়মিত বাতাস, আধো আধো আলো, অন্ধকার সব মিলে আমার পরিবেশটা ভৌতিকতার জন্য সুন্দর হয়েছিল, একেবারেই পারফেক্ট। আমি বসে বসে চারপাশ দৃশ্য দেখছিলাম আর শুনছিলাম। 10 থেকে 15 মিনিট শোনার পর আমি আমার ফোনটা ব্যাগ থেকে বের করে নোটিফিকেশন চেক করি। ফোনের ডিসপ্লেতে ইউটিউবে ঢুকলেই তো দেখা যায় কে কি দেখছে। আমার ফোনেও ভৌতিকতার ওই লোগোটা উঠে আছে। পাশের ওই আঙ্কেলটা আমার মোবাইলের দিকে তাকিয়ে আমাকে ইশারা দিল, আমাকে কিছু বোঝাতে চাইলো, আমাকে কিছু বলবে বুঝালো। পরে আমি কান থেকে ব্লুটুথ খুলে আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল আপনি কিছু বলবেন? পরে উনি আমাকে বলল, তুমি কি কোনো ভৌতিক ঘটনা শুনছো? আমি বললাম জি, আমি ভৌতিক কথা শুনছি। পরে উনি বললো আচ্ছা। একটা প্রশ্ন করি। আমি বললাম জি আঙ্কেল করেন। বলে আচ্ছা তুমি কি ভূত প্রেত আত্মা এগুলো বিশ্বাস করো? আমি বললাম যে হ্যাঁ আঙ্কেল, ভূত প্রেত আত্মা বিশ্বাস করি, আর আমি নিজেই ভৌতিকতা নামের এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত। যখন বললাম যে আমি ভৌতিকতার সাথে যুক্ত, তখন ভৌতিকতায় কাজ করে একজন মডারেটর হিসেবে তখন নিজের মধ্যে একটা প্রাউড ফিল করছিলাম। উনি বললো যে আমি যদি তোমাকে একটা ঘটনা বলি তুমি শুনবা? আমি বললাম জি অবশ্যই, কেন না। তাছাড়া আমার কাজই হচ্ছে ঘটনা কালেক্ট করা, আর আপনি আমাকে ঘটনা দিলে তো ভালো হলো। পরে আঙ্কেলটা বলল, অ্যাকচুয়ালি এখনকার সিচুয়েশন কাউকে যদি এই ঘটনা বলতে যাই তাহলে অনেক হাসাহাসি করে, ফান মনে করে। অলৌকিক ব্যাপারটা হচ্ছে নিছক ধোঁকাবাজি হিসেবে ধরে নিতে চায়। জাগতিক বিষয়গুলো তারা সায়েন্স দিয়ে সমান করতে চায়, কিন্তু সবকিছু জানার মতো ক্ষমতা সায়েন্সের এখনো হয়নি। কিছু রহস্য আছে যেসব ঈশ্বর নিজের কাছে রেখেছেন। ওনার কথা শুনে পরে আমি বললাম যে আঙ্কেল সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় বলেন। তো তিনি যেভাবে বলার চেষ্টা করেছেন আমি সেভাবেই বলছি। ঘটনাটা ঘটছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার, আর ঘটনা ঘটে ওই আঙ্কেলের ভাগ্নের সাথে। আর উনি বলল ওনাদের এলাকায় এই ঘটনাটা বেশ আলোড়ন সৃষ্টি করা ঘটনা, সবাই জানে। আঙ্কেলের ভাগ্নের নাম সুদীপ। ছেলেটা ছোটবেলা থেকে বেশ ধার্মিক ছিল, ওনারা সনাতন ধর্মের। সুদীপদের বাড়ি ছিল পাহাড়ি সাইডে। সুদীপ এমনিতেই ছোটবেলা থেকে প্রচুর মেধাবী এবং ধার্মিক ছিল। ধর্মকর্মের প্রতি ওর আগ্রহ অনেক বেশি। যে কোনো পূজা অর্চনা যাই থাকুক না কেন সেগুলো খুব ভালোভাবে মেনটেন করতে পারত। তাছাড়া ওদের অনেকগুলো মন্ত্র আছে যেগুলো প্রায় বেশিরভাগই ওর মুখস্থ। সেই সুবাদে সুদীপকে বলতে গেলে সবাই জানে যেহেতু মেধাবী, তবে আবারও যেমন মেধাবী তেমন দুষ্ট, এক কথায় বলতে গেলে ডানপিতে স্বভাবের। একদিনও ও আর ওর কিছু বন্ধুরা মিলে পাহাড়ে যায়। সুদীপরা পাহাড়ে থাকে ঠিকই, কিন্তু ওরা পাহাড়ি না। তো জেনুইন যারা পাহাড়ে থাকে কিছু ছেলে আছে যারা বৌদ্ধ ধর্মের, ওই টাইপের ছেলেদের সাথে সুদীপের পরিচয় হয়। ওদের সাথে মেলামেশা শুরু করে এবং প্রায় পাহাড়ি এলাকায় যায় সুদীপ। একদিন সুদীপ জানতে পারে পাহাড়ে এক তান্ত্রিক আসছে, যিনি কিছুদিন আগে ওই এলাকায় কোনো একটা কাজের উদ্দেশ্যে এসেছিল। সুদীপের বন্ধুদের মাধ্যমে জানতে পারে ওই এলাকায় এমন একটা তান্ত্রিক আছে যে নিরিবিলি এলাকায় তন্ত্রমন্ত্র করে। সুদীপের ছোটবেলা থেকে ধর্মের দিকে, শাস্ত্রের দিকে, মন্ত্রতন্ত্রের দিকে অনেকটা আগ্রহ ছিল, মন্ত্র শিখতে পছন্দ করত। তাই সুদীপ একদিন ওর একজন বন্ধুর সাহায্য নিয়ে সেই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের সাথে তার টুকটাক কথাবার্তা হয়। সুদীপ তান্ত্রিককে অনেক অনুরোধ করে কিছু মন্ত্র শেখানোর জন্য, বলে যেসব কাজে আগ্রহ আছে। প্রথমে তান্ত্রিক না করলেও পরে উনি সুদীপের ভেতরে মন্ত্র শেখার, তার কথা বলার ধরন
অ্যাক্টিভিটি ভালো লেগে যায়। মানে ওই মন্ত্র শেখার মতো ফিট মানুষ লাগে তার কাছে। পরে তান্ত্রিক অনেক ভাবনা চিন্তা করে রাজি হয় এবং বলে ঠিক আছে। সুদীপ ওর বাবা মায়ের একমাত্র ছেলে। যিনি আমাকে ঘটনা শেয়ার করছেন তার একমাত্র বোনের ছেলে হচ্ছে সুদীপ। সুদীপের বাবার কিছু ব্যবসা আছে, উনি ওগুলোই দেখাশোনা করেন। সেই প্রেক্ষিতে সুদীপ অনেক আদরের। একদিন বেশ ভোরবেলা সুদীপ সেই তান্ত্রিকের কাছে যায় মন্ত্র শেখার জন্য। সুদীপকে টুকটাক কিছু কাজ করে দেওয়ার কথা বলে এবং সুদীপও সেই কাজগুলো করে। এদিকে তান্ত্রিক কিছু মন্ত্র সুদীপকে শিখিয়ে দেয় এবং সুদীপও সেগুলো খুব জলদি আয়ত্ত করে নেয়। এভাবে টুকটাক চলতে থাকে। একটা সময় সুদীপ সেই তন্ত্রমন্ত্রের মধ্যে ভালোভাবে জড়িয়ে পড়ে। সুদীপ তখন ইন্টারমিডিয়েটের ছাত্র। তন্ত্রমন্ত্র চক্করে সে পড়াশোনা বাদ দিয়ে এই তন্ত্রমন্ত্রের কাজই সবার চোখের আড়ালে চালিয়ে যেতে থাকে। বিভিন্ন জেলাতে যায়, বিভিন্ন জায়গায় যায়। সুদীপের এই হঠাৎ হঠাৎ উধাও হয়ে যাওয়াটা সুদীপের বাবার চোখে পড়ে। মনে মনে ভাবে যে তার ছেলে হয়তো বা অন্য কোনো লাইনের দিকে চলে যাচ্ছে, সেটা তাদের সুবিধার জন্য না, সুবিধাজনক না আর কি। তাছাড়া বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে যারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে ইদানিংকালে। তাই তো উনি চিন্তা করে ছেলেটার তো বেশি বয়স না, 17-18 বছর, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, তেমন পড়াশোনাও করছে না। পরে ওকে বাসায় পেলে সুন্দর করে বুঝিয়ে দেখবে আর জিজ্ঞাসা করবে যে আমাকে ব্যবসার কাজে হেল্প করবে কিনা। পরে সুদীপ বাসায় আসলে ওর বাবা ওকে জিজ্ঞেস করে, কিন্তু সব কথা শোনার পর সুদীপ কিছুই বলে না, বরং তারপর দিন সে তার ব্যাগপত্র গুছিয়ে 2 দিনের জন্য উধাও হয়ে যায়। 2 দিনের জন্য উধাও হওয়াতে সুদীপের বাবার অনেকটা রাগ হয়। সুদীপের বাবা বেশ রাগী মানুষ ছিল। ওনার রাগ হওয়ার কারণ হচ্ছে যে আমার ছেলেকে আমি এইভাবে বুঝিয়ে বললাম আর আমার কথাকে পাত্তা না দিয়ে চলে গেল, এবার আসুক। তো সুদীপের বাবা অপেক্ষা করছিল সুদীপ কখন বাড়ি ফিরবে। সুদীপদের বাড়িটা এমন জায়গায় ছিল যে সেটা একটা বেশ নিরিবিলি এলাকায়, পাহাড়ি এলাকায়। আমরা যেমন দেখতে পাই ছোট ছোট ঘর থাকে, তাও একটা লং ডিস্টেন্স মেনটেন করে। সুদীপদের বাড়িটাও সেম, তবে অন্যান্যদের তুলনায় বেশ পরিপাটি পরিবেশ ছিল সুদীপদের বাড়ির। সুদীপ 2 দিন পর বেশ রাতে বাসায় ফিরে। তখন সুদীপের মা জিজ্ঞেস করে সুদীপ যখন বাসায় ফিরে এবং চুপি চুপি সুদীপকে ওর ঘরে পাঠায় দেয়, ওর বাবার চোখের আড়াল করে, যেহেতু একমাত্র ছেলে। সুদীপ বাসায় আসার পর একদিন কেটে গেল এবং বাসা থেকে ভোরবেলা আবার বের হলো। ওই দিন সুদীপের বাবার সাথে সুদীপের দেখা হয়নি। তাছাড়া সুদীপের বাবার যেহেতু দোকান আছে, ওনার ব্যবসা করতে হয়, তো উনি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছে, যার জন্য সুদীপের সাথে ওর বাবার দেখা হয়নি। সুদীপের বাবা সন্ধ্যার দিকে বাসায় এসে দেখে সুদীপ ওর নিজের ঘরে। সুদীপের বাবা সুদীপকে ডাকলো এবং বললো, কি ব্যাপার, তোমাকে যে ব্যবসার কথা বললাম তুমি তো আমাকে কিছু বললা না। সুদীপ বলে, হ্যাঁ বাবা, আমি আপনার সাথে দোকানে কাজ করব, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। সুদীপের বাবা বললো, আচ্ছা ঠিক আছে, তবে এর মধ্যে তুমি বাড়ি থেকে উধাও হয়ে যেও না আবার। এই কথা বলে সুদীপের বাবা ওনার ঘরে চলে যান এবং গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যান। হঠাৎ করে সুদীপের বাবার ঘুম ভাঙে এবং উনি বিশ্রী গন্ধ অনুভব করেন। উনি প্রথমে ভাবলো যে আশেপাশে কোনো জীবন্ত জীবজন্তু মারা গেল কিনা বা কোনো ইঁদুর মরল কিনা, কিসের গন্ধ, পাহাড়ি এলাকা, অনেক কিছু মরে থাকতে পারে। পরে সুদীপের বাবা শোয়া থেকে উঠলো, উঠে খুঁজতে লাগলো কোথাও কিছু মরে পড়ে আছে কিনা। আসলে গন্ধটা বেশ তীব্র ছিল। ওনাদের বাসাটা 3 রুমের বাসা ছিল। প্রথমে ঢুকতেই সুদীপের রুম, তারপর ড্রয়িং রুম, তারপর ছোট্ট একটা বারান্দা, তারপর হচ্ছে সুদীপের বাবা মার রুম। আরেকটা রুম আছে যেটা গেস্ট রুম। মাঝে মাঝে দোকানের জিনিসপত্র ওখানে রাখা হতো, আর তাদের ওয়াশরুমটা বাসা থেকে বাইরে। রাত 1:30 সুদীপের বাবা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। চারদিকের গন্ধটার উৎস খুঁজতে থাকে। বাড়ির সামনে উঠানের মতো আছে, উনি ভালো করে চারদিকে খুঁজতে থাকে, কোথাও খুঁজে কিছু পায় না। পরে উনি আস্তে আস্তে সামনের দিকে আগায়, গন্ধটা একটা অনুভব করতে থাকে সুদীপের ঘর থেকে আসছে। আস্তে আস্তে সুদীপের ঘরের কাছে যায়। সুদীপ ঘরে যাওয়ার পর উনি দেখে সুদীপের ঘরের দরজাটা হালকা করে ভিড়ানো, ভেতর থেকে লক নাই। উনি সরাসরি কি করে না ঢুকে হালকাভাবে উকিয়ে দেখে সুদীপ কি করে। দেখলো সুদীপ পদ্ম আসনের মতো বসে আছে, আর সুদীপের সামনে একটা সার্কেল। সার্কেলের ভেতর কিছু জিনিস রাখা। সবচেয়ে ভয়ের জিনিসটা হচ্ছে সুদীপের বাবা দেখে সুদীপের চোখ বন্ধ, আর ওই সার্কেলের এক কোণে একটা প্রদীপ রাখা, ঠিক মাঝখানে একটা মানুষের মাথা রাখা,
মানুষের মাথাটা দেখতে এমন এমন, ওইটার মুখের চামড়া টামড়া কিছুই নাই, বেশি দিন আগের না মাথাটা। সুদীপের সামনে যেই মানুষটার মাথা রাখা আছে সেটা হয়তো 6-7 দিন আগে মারা গেছে। এমন একটা মানুষের মাথা নিয়ে আসছে সে। কিছু অগণিত পোকা ওই মাথাটার মধ্যে নড়াচড়া করছে। সেই মাথাটার সামনে নিয়ে সুদীপ বিড়বিড় করছিল। মাথাটার সাথে পোকাগুলো যখন সার্কেলের লাইন ক্রস করতে চেষ্টা করে তখন এটা মরে যাচ্ছে। এই দৃশ্য আর গন্ধে ওনার নাড়ি উল্টে আসার মতো অবস্থা। তিনি এবার বুঝতে পারলেন মাথাটা থেকেই মূলত গন্ধটা আসছে। সুদীপের বাবা এই অবস্থা দেখে ওনার প্রায় অনেকটা বমি করে দেওয়ার অবস্থা। উনি এগুলো দেখে ওই দিন রাতে সুদীপকে আর কিছু বলে না, নিজের ঘরে চলে যায়। আর যেহেতু উনি আগে থেকেই আন্দাজ করতে পেরেছে ওনার ছেলে তন্ত্র সাধনার পেছনে পেছনে জড়িয়ে গেছে, নিজেকে জড়িয়ে ফেলেছে, এখন যদি কিছু বলে এই অবস্থায় সুদীপের যদি ধ্যান ভেঙে যায় তাহলে ওনার ছেলের বড় ক্ষতি হতে পারে। আর যেহেতু উনি সনাতন ধর্মের, ওনার এইসব সম্পর্কে এইসব জিনিস আমার ভালো আইডিয়া ছিল, সেজন্য তিনি সুদীপকে আর ডাকেনি, ওর ধ্যান নষ্ট করেনি, ওনার রুমে চলে যায়। তিনি সারা রাত তিনি ঘুমাতে পারেন এই ছেলের চিন্তায়। ভোর হলে উনি সুদীপকে ডাকার পর সুদীপ আসে এবং ওর বাবাকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কি শুরু করেছো, কেন করছো? বকাঝোকা করে। এক পর্যায়ে সুদীপ ওর বাবাকে বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, এরকম কিছু আর করে বাসায় আসবো না বা বাসায় করবো না। সুদীপের বাবা তখন বলে, তুমি বাসায় করবা না তার মানে কি তুমি বাইরে এগুলা করে বেড়াবা? তুমি কি এগুলো বাদ দিবে নাকি তোমার কোনো কথা, তুমি আমার কথা কোনো কথা শুনবা না? তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি আত্মহত্যা করবো। সুদীপ তার বাবার মুখ থেকে কথা শুনে বলে, আচ্ছা বাবা তুমি যা বলে আমি তাই করব। তো সুদীপের বাবা কি করে, 1 সপ্তাহের মধ্যে সুদীপের বিয়ে ঠিক করে ফেলে। সুদীপের মামা চাচা যারা ছিল তাদের সাথে আলাপ আলোচনা করে বলে যে এখন তো সুদীপের এই অবস্থা, তো এই মুহূর্তে কি করা যায়? তো পড়াশোনা করছে না, ঘুরে ঘুরে নষ্ট হয়ে যাচ্ছে, তো এইসব তন্ত্র সাধনার ফল তো ভালো কিছু না। সবাই মিলে বলে যে ঠিক আছে, একটা বিয়ে শাদী করাই দিলে হয়তো বা সব ঠিক হয়ে যাবে, বিয়ে করাই দেন। এবার সবার এমন সম্মতি পেয়ে সুদীপকে 1 সপ্তাহের মধ্যে মেয়ে দেখে বিয়ে করিয়ে দেওয়া হয়। বউ ঘরে আসে। এর মধ্যে সুদীপের বউ আসার পর সুদীপের মধ্যে বেশ পরিবর্তন। আগে যেমন ও এখানে সেখানে যাওয়া আসা করতো, এখন এই যাওয়া আসাগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু সুদীপ দিনের বেলা যেমনই থাকতো, রাতের বেলা সে নির্দিষ্ট সময় বাইরে যেত এবং বলতো বাইরে থেকে ঘুরে আসি। তো সবাই এটা নর্মালি নিত। সুদীপের স্ত্রী একমাত্র জানতো যে সুদীপ গভীর রাতের বেলাও বের হয়। আর সুদীপের বউ যেহেতু নতুন, তাই সুদীপকেও জিজ্ঞাসা করে না, পরিবারকেও জানায় না। সুদীপ কি করতো রাতের বেলায়, কি বের হয়ে তান্ত্রিকের কাছে গিয়ে তন্ত্র মন্ত্র সাধনা করতো, এভাবে তো ভালোভাবে দিন যাচ্ছিল। দিনের বেলা তো কেউ দেখে না সুদীপকে বের হতে, সবাই ভাবে যাক সুদীপ মন দিয়ে সংসার করছে, সংসারই হয়েছে। ওর বাবা যেহেতু সংসার চালাচ্ছে, এমন না যে সুদীপের কাজ করতেই হবে, সংসার চালাতেই হবে। তবে সুদীপের বাবা মনে মনে বলছে, থাক, ইয়াং ছেলে এখন কাজ করতে চাচ্ছে না, হয়তো বছর খানেক পরে নিজেই কাজটা ধরবে। ভালো 5-6 মাস কাটে। একটা পর্যায়ে সুদীপের বউ কনসিভ করার পরে সুদীপের বউয়ের যখন 3 মাস কি 4 মাস, তখন সুদীপের বউয়ের সাথে কিছু সমস্যা শুরু হয়। সুদীপ রাতে যখন বাইরে থাকতো বা ঘরে না থাকতো, তখন সুদীপের বউ দেখতে পেত তাদের দেয়ালের মধ্যে অনেকগুলো ছায়া। কখনো কখনো এমন হচ্ছে যে সুদীপের বউ শুয়ে আছে, কেউ এসে তার পেটে আলতো করে হাত বোলাচ্ছে। ফিলটা এমন পেত যে উনি যখন ঘুমের মধ্যে কেউ একজন তার পেট স্পর্শ করে যাচ্ছে। সুদীপের ব্যাপারটা বেশ ভয় পায় এবং সুদীপ বাসায় আসার পর ব্যাপারটা তিনি সুদীপকে জানান। সুদীপ বলে যেগুলো কিছু না, সব ঠিক হয়ে যাবে, ওরকম ভয় পাওয়ার কিছু নেই, প্রেগনেন্সির সময় এইসব জিনিসগুলো একটু হয়। সুদীপের বউ ভাবে যখন পাত্তা দিচ্ছে না তাহলে কি আর করা, সুদীপের বাবা মাকে জানানো উচিত হবে। সুদীপের সাথে কথা চলাকালীন এক সময় সুদীপের বউ জানায়, তাহলে বিষয়টা তিনি সুদীপের মাকে জানাবেন। সুদীপ বলে, তাদেরকে জানানো লাগবে না, বিষয়টা আমি দেখছি, তুমি কাউকে জানাও না। তো সুদীপ যেহেতু বলেছে, তাই সুদীপের বউ আর কাউকে বিষয়টা জানায় না। একদিন রাতে একটা ঘটনা ঘটে, সুদীপ ওই রাতে বাসায় থাকে না। সুদীপের বউ মাঝরাতে উঠে বাথরুমে যাওয়ার জন্য। সে যখন দরজা খুলে বাইরে আসে, সে দেখে তাদের বাড়ির উঠানে 2টা ষাঁড়, লাল ষাঁড়, যাদের মাথায় বেশ বড় বড় শিং। 2টা ষাঁড়ই মারামারি করছে। এর মধ্যে কয়েক মুহূর্তের ব্যবধানে তারা তাদের যে মেইন গেট, ওই মেইন গেট ভেদ করে একটা লোক প্রবেশ করে। ওই লোকের হাতে বলি দেওয়ার সময় যে ধরনের বড় তলোয়ার থাকে, তার হাতে ওই তলোয়ার। লোকটা তাদের উঠানে এসে ষাঁড় দুটোকে সামনে দাঁড় করায় এবং ওই তলোয়ার দিয়ে হুট করে একটা ষাঁড় গরুর মাথা এক কোপে কেটে ফেলে। ষাঁড় গরুটা ওখানে ছটফট করতে করতে মারা যায়। এরপরে লোকটা তার দিকে রক্ত মাখা সেই তলোয়ার নিয়ে এগিয়ে আসতে থাকে।
সুদীপের বউ খুব ভয় পায়। একে তো প্রেগনেন্সি অবস্থা, এই অবস্থায় ভয় পাওয়াতে জোরে চিৎকার করে দেয় তিনি। সুদীপের বউয়ের চিৎকার শুনে পাশ থেকে ঘর থেকে সুদীপের বাবা মা চলে আসে। বাবা মা আসার পর জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সুদীপের বউ কিছু বলতে পারে না, আমতা করছিল, ভয় নার্ভাস হয়ে গেছিল, যার জন্য তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। তার খিঁচুনি দেওয়া শুরু হলো। পরে সুদীপের বাবা মা তাকে ঘরে নিয়ে যায়। পরে হাত পা মালিশ করে খিঁচুনি কিছুটা কমায় এবং পানি টানি খাওয়ানো হয়। কিছুটা ধাতস্থ হবার পরে তার বাবা মা জিজ্ঞেস করে সুদীপ কই। পরে সুদীপের বউ বলে উনি তো একটু বাইরে গেছে, কোথায় গেছে আমি জানি না, আমাকে বলে যায় না কখনো। পরে সুদীপের বাবা মা বলে যায় না কখনো মানে কি, তার মানে কি সুদীপ কি আরো বাইরে যায়। পরে সুদীপের বউ বলে হ্যাঁ, উনি তো প্রায় রাতেই বাইরে যায়, আমি তো জানি না উনি কোথায় যায়, আমাকে তো কিছু বলে না, আপনাদেরও বলতে নিষেধ করেছে। এই কথা শুনে সুদীপের বাবা খুব রাগ হয়ে যায় যে এই অবস্থায় বউকে রেখে ও রাতের বেলা বাইরে কোথায় যায়। তো সুদীপের বাবা বুঝতে পারে হয়তো ছেলে আবারও কোনো তন্ত্রমন্ত্র সাধনা করছে। তো যাই হোক, ওই দিন রাতে সুদীপের বাবা মা ওর বউকে দেখে রাখে, সেবা শুশ্রূষা করে। ভোরে সুদীপ বাসায় আসে। পরে সুদীপের বাবা জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, এত রাতে কোথায় গিয়েছিলে তুমি জানো আজ কত বড় ঘটনা ঘটেছে। সুদীপ জানায় যে বাবা আসলে আমি যে তন্ত্রমন্ত্র শিখেছিলাম ওইগুলো থেকে বের হওয়ার জন্য কিছু কাজ করছি, কিছু ভালো তন্ত্রমন্ত্র সাধনা করছি, আর এসব কাজ থেকে বের হওয়ার জন্য প্রচুর সাধনা করছি। প্রভুর জন্য কিছু কাজ করছি যাতে আমার মাথায় আর এসব জিনিসের বাজে চিন্তা না আসে, তাই আমি প্রতি রাতে বাইরে যাই। এই কথা শুনে সুদীপের বাবা খুশি হয়, ভাবে যে যাক এতদিন পর ছেলেটা ভুল বুঝতে পেরেছে। পরে সুদীপের বাবা সুদীপকে রাতের ঘটনার কথা বলে। সুদীপ বলে আচ্ছা বাবা, সমস্যা নাই, আমি ব্যাপারটা দেখছি, তোমরা ওগুলো নিয়ে ভেবো না। সুদীপের বাবা ভাবে যে আমার ছেলেটা এত সুন্দর করে বুঝিয়ে বললো, প্রভুর সাধনা যেহেতু করছে এটা তো ভালো কাজ, পুণ্যের কাজ, তাই উনি আর বিষয়টা নিয়ে মাথা ঘামায় না। সুদীপ তার বাবা মাকে বুঝিয়ে তাদের রুমে পাঠিয়ে দেয়। এরপর সুদীপ তার বউকে বলে তোমার সাথে যাই হোক, তুমি আর যাই দেখো না কেন, আবার বাবা মাকে বলার দরকার নেই, ওনারা শুধু চিন্তা করবে, তুমি সবকিছু আমাকে বলবো, আমি সবকিছু দেখবো। আর যখন হাজবেন্ড এমন কিছু বলে আশ্বাস দেয়, স্বাভাবিকভাবে বউ সেই কথাটা মানে। তারা সুদীপের বউ একটু ভরসা পেল। এরপর কয়েকদিন পরের ঘটনা, একদিন এমন হয় সুদীপ আর বউ ঘুমিয়ে আছে। সুদীপের বউ ঘুম থেকে উঠে হঠাৎ করে লাফ দিয়ে ওঠে। ওঠার পরপর ওনার খুব শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট অনুভব হওয়ার সাথে সাথে উনি পাশ ফিরে সুদীপকে ডাকতে থাকে। উনি যখন পাশ ফিরে ডাকতে যাবে তখন উনি দেখতে পায় সুদীপের চেহারার জায়গাটায় অন্য একটা চেহারা। সচরাচর তান্ত্রিক দেখতে যেমন হয় ঠিক ওইরকম ভাবে একজন মানুষ শুয়ে আছে। এমনিতে তো উনি ঘুম থেকে ভয়ে লাফ দিয়ে উঠেছে, আবার পাশে তান্ত্রিকের মতো একজনকে দেখে উনি আরো বেশি ভয় পেয়ে যায়। তাছাড়া উনি একটা ভয়ের স্বপ্নও দেখেছিল। সুদীপকে ডাকা বাদ দিয়ে সে থরথর করে কাঁপতে থাকে। একদিকে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, অন্যদিকে ভয় চেপে বসেছে। এমন অবস্থায় সে কোনোভাবে খাট থেকে পড়ে যায়। পড়ার শব্দ পেয়ে সুদীপ ঘুম থেকে উঠে যায়। উঠে দেখে ওর বউ পাশে নেই। পরে খাট থেকে নিচে উকি দিয়ে দেখে তার বউ নিচে পড়ে আছে। পরে তাকে উঠানোর চেষ্টা করা হয়। খাটে বসে তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কি হয়েছে, কিভাবে পড়ে গেলে, এসব কথা জিজ্ঞাসা করে। পরে খাটের উপর বসে পানি খাওয়ায়। পরে সুদীপের বউ বলতে থাকে আমি স্বপ্নে দেখলাম প্রথম আমার যখন বাচ্চা পেটে আসাকালীন সময় যে স্বপ্ন দেখি, দুইটা লাল ষাঁড় একটা তান্ত্রিকের মতো লোক এসে এক কোপে মাথা বিচ্ছিন্ন করে দিল, আর একটা ষাঁড় ওইটা দেখে মারা যায়। ঠিক সেই একই রকম ভাবে আমি স্বপ্নে আবার দেখতে পাই। আমার শরীরটা ভালো লাগছে না, খুব অস্বস্তি লাগছে। পরে সুদীপ বলে তুমি ঘুমাও, এসব কিছু না, আমি তোমার প্রোটেকশনের জন্য ব্যবস্থা করছি। পরে সুদীপের বউ আশ্বস্ত হয়। আস্তে আস্তে তার শ্বাসকষ্টটা কমতে থাকে। এক পর্যায়ে সুদীপের বউ নর্মাল হয়। নর্মাল হওয়ার পর সে দেশে দিনের মতো ঘুমিয়ে যায়। এর দুদিন পর তাদের একটা পূজা থাকে। তারা পূজায় যায়। যেদিন তাদের পূজা ছিল সেদিন সম্ভবত মঙ্গলবার ছিল। ওনারা পূজা থেকে বাসায় ফেরার পর সুদীপ বাইরে যায়। সুদীপকে তো সবাই চিনে, জানে একটা সাধনা করছে, ভালো কিছু করছে। এই জন্য তারা সুদীপকে বাইরে যেতে বাধা দেয়নি। মাঝরাতে সুদীপ কিছু বন্য শূকরের হাড় নিয়ে বাসায় আসে। যেহেতু মাঝরাতে আসছে তখন সুদীপের বাবা মা ঘুমাচ্ছিল।
তো সুদীপ সুদীপ কি করে, শুকরের ওই হাড়গুলা ওই ওর বোর হাতে দেয়। এর মধ্যে থেকে 2টা হাড় তাকে আলাদাভাবে দেয় আর বলে এই 2টা হাড় তুমি তোমার বালিশের নিচে রাখবা। সুদীপের বউ ভাবে যে তার হাজবেন্ড হয়তো তার প্রোটেকশনের জন্য এইগুলো দিচ্ছে। সুদীপের বউ সেই 2টা হাড় তার বালিশের নিচে রাখে আর কিছু হাড় দেয়, সেগুলো 1 প্যাকেট করে ঘরের একটা কোণায় রেখে দেয়। রাখার পর তারা রাতে ঘুমিয়ে যায়। ঘুমানোর কিছুক্ষণ পরেই সুদীপের বউ আগের রাতে যে স্বপ্ন দেখেছে আবার সে একই স্বপ্ন দেখে, কিন্তু এবার সে দেখে তার ঘরে 2টো বিড়ালের বাচ্চা দুটোকে সামনে নিয়ে একটা লোক বসে আছে, যার মুখ স্পষ্ট নয়, তবে মনে হচ্ছে এটা সেই লোকটা যে ষাঁড় গরুর মাথা কেটে ফেলেছিল। লোকটার হাতে চকচক করছে একটা ধারালো কিছু। বিড়ালের একটা বাচ্চা নড়ছে না, চুপচাপ শুয়ে আছে। আর একটা বাচ্চাকে একটা কালো পাথর উপর রাখা, বাচ্চারা বেশ কান্না করছে। হঠাৎ লোকটা তার হাতে থাকা ধারালো জিনিসটার সাহায্যে ক্যাচ করে বিড়ালের বাচ্চাটার গলা থেকে মাথাটা আলাদা করে দেয়। সাথে সাথে বাচ্চাটা গঙ্গাতে গঙ্গাতে চুপ হয়ে গেল চিরদিনের মতো। এটা দেখে সুদীপের বউ বেশ ভয় পেয়ে যায়। ভয়টা যেমন তেমন নয়, তার মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করতে থাকে। সে ফিল করতে থাকে যে তার একটা অস্বস্তি লাগছে, সে শান্তি পাচ্ছে না। ঘুমের মধ্যে তার মনে হচ্ছে তার পেটের মধ্যে কেউ হাত বুলাচ্ছে। এমন সময় হাত বোলাতে বোলাতে আচমকা নখ দিয়ে তার পেটের মধ্যে কে যেন আঁচড় দেয়। সুদীপের বউ খুব ব্যথা পায়, জোরে জোরে চিৎকার দিয়ে লাফিয়ে উঠে সুদীপকে ডাকতে থাকে। পরে সুদীপ উঠে সুদীপের বউয়ের চিকিৎসার কথা চিৎকার শুনে সুদীপের বাবা মা পাশের ঘর থেকে চলে আসে। সুদীপের বাবা মা আসার পরে সুদীপের বউ বলে যে মা আমাকে কিসে যেন আঁচড় দিয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে, অনেক জ্বালাপোড়া করছে। সুদীপের বাবা বাইরে যায়, সুদীপ যায় বাবার সাথে। সুদীপের মা দেখে সুদীপের বউয়ের পেটের মধ্যে 2টা নখের আঁচড়। সুচালো বা ধারালো নখ দিয়ে সজোরে আঁচড় দিলে যেমন হয় সেরকম ওখান থেকে টুপটুপ করে রক্ত পড়ছে। এটা দেখে সুদীপের মা খুব বিচলিত হয়ে সুদীপকে বলে যে বাবা, বউয়ের সাথে এরকম হয়েছে, এখন ওর এই অবস্থা। পরে সুদীপ ওর রুমে আসে এবং ওর মাকে বলে যে আচ্ছা মা, ঠিক আছে, আমি আজকে রাতে সাধনা করে দেখব। সুদীপ যেহেতু বলেছে এটা দেখবে তাহলে তো ভালোই। সুদীপের বাবা মা স্বস্তি নিয়ে ঘরে চলে যায়। পরে বউকে সুদীপ শান্ত করে বলে ঠিক আছে তুমি ঘুমাও, আমি দেখছি। দিনের বেলায় সাধারণত তাদের ভালোই কাটে। এর মধ্যে দিন রাতের বেলায় সুদীপ বাসায় আসে। আসার পর সুদীপ কয়েকটা মাটির ছোট ছোট চাকা নিয়ে আসে, যেগুলোর মধ্যে রক্ত লাগানো ছিল। সুদীপের বউকে বলে যে তোমার পেটে যেখানে আঁচড় লেগেছে ওই মাটির চাকাগুলো দিয়ে ওখানে এগুলো ঘষা দাও, ভালোভাবে ঘষা দিও, যেখানে ওখান থেকে রক্ত মাটির চাকার সাথে লাগাতে পারো তাহলে ভালো হয়। সুদীপের বউ বলে এটা দিয়ে আমি কিভাবে দিব, আমার তো ব্যথা লাগবে। গতকাল রাতে কাটছে, তাই এটার উপরে এখন পাতলা আবরণ পড়ে গেছে। সুদীপ কি ওই আবরণটা টেনে উঠাই ফেলে। পরে নিজেই ওই মাটির চাকাটা হাতে নিয়ে সুদীপের বউয়ের পেটে ঘষা দেয়। ঘষা দিলে সেই মাটির চাকাটায় কিছুটা হালকা রক্ত লাগে। ওই হালকা রক্তটা যখন বের হয় তো সুদীপ ওই মাটির চাকাটা নিয়ে নিজের কাছে রেখে দেয় আর বলে এখানে এখন আর কোনো সমস্যা হবে না। পরে সেদিন রাতের মতো সুদীপের বউ ঘুমিয়ে পড়ে। ঘুমানোর এক পর্যায়ে সুদীপের বউ শুনতে পায় কড়মড় করে হাড় চাবানোর শব্দ। তার আবার ঘুম ভাঙে। তখন সে চিন্তা করে হাড় চাবানোর শব্দ কোত্থেকে আসছে। আমার বালিশের নিচে যে হাড়গুলো ছিল ওইগুলো কি কিছুতে নিয়ে খাওয়া শুরু করলো, নাকি কোনো ইঁদুর ওইগুলা খাচ্ছে কিনা কে জানে। এই চিন্তা করে সুদীপের বউ ঘুম থেকে উঠে সে দেখে তাদের ঘরের যে ফ্লোর, সেই ফ্লোরে 2টা বাচ্চা বসে এই 2টা হাড় চেবাচ্ছে। হাড়গুলো সজোরে চাবাচ্ছে আর ওই চাবানো থেকে শব্দ আসছে। এটা দেখে উনি খুব ভয় পায়। উনি ভাবে এই 2টা বাচ্চা কিভাবে হাড় চাবাচ্ছে, এত শক্ত হাড় কিভাবে খাওয়া সম্ভব। আর বাচ্চা 2টার চেহারা দেখতে বেশ ভয়ঙ্কর। বাচ্চা 2টা যখন ওই হাড়গুলো চিবাচ্ছিল তখন তাদের মুখে হাসিটা নর্মাল ছিল না, হিংস্র হাসি। সুদীপের বউ ভয় পেয়ে যায়। চিৎকার করার পর সুদীপ ওঠে। সুদীপের সাথে সাথে সুদীপের বউ যখন হাত দিয়ে ইশারা করে ফ্লোরের দিকে, 2টা বাচ্চাকে দেখায় যে দেখো এরা হাড়গুলো খেয়ে ফেলেছে। তখন সুদীপ ফ্লোরের দিকে তাকিয়ে দেখে কিছুই নেই। সুদীপ বলে কোথায় তো কিছু নেই। সুদীপের বউ সুদীপের সাথে তাকায়, দেখে ফ্লোরে কিছুই নাই, সব ফাঁকা। সুদীপ ওর বউকে বলে যে এগুলো তোমার মেন্টাল সমস্যা, তুমি এগুলো নিয়ে বেশ ভাবছো, তাই তোমার কাছে এমন হচ্ছে, পাত্তা দিও না এগুলা। আমি তো আছি, আমি যতক্ষণ আছি কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সুদীপের বউ কোনো রকম নিজের মনকে সান্ত্বনা দেয়।
সকালে বিষয়টা শাশুড়িকে জানালে শাশুড়ি বলে সমস্যা নাই, সুদীপ বলে যে তুমি নাকি উল্টাপাল্টা স্বপ্ন দেখো, এটা ঠিক হয়ে যাবে, এটা সুদীপ দেখে নিবে। আমি বলে দিয়েছি পুরোহিতের থেকে মন্ত্রপুত জল পরা এনে দিতে। সন্ধ্যাবেলা সুদীপ সেই মন্ত্রপুত জল পরা নিয়ে আসে, এনে বলে এটা সারা ঘরে ছিটিয়ে দেওয়ার জন্য। পানি ছিটিয়ে দেওয়ার পরে এখানে ওর বউয়ের রিলিফ পাওয়ার কথা, কিন্তু ওর বউ ফিল করে পুরো ঘর ভর্তি মানুষের অস্তিত্ব, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। পরে উনি মনে করে প্রোটেকশনের জন্য হয়তো এমন হচ্ছে, আমারই কি মনের ভুল নাকি আমারই সমস্যা। পরে রাতে সুদীপ বাসায় আসে, আসলে সুদীপের বউ সুদীপের সাথে ব্যাপারটা আলোচনা করে আর বলে আমাকে বাপের বাড়ি দিয়ে আসো, যেহেতু আমার বাচ্চা হবে। তাছাড়া যেহেতু ডেলিভারির সময় চলে আসছে, ঘনিয়ে আসছে, আমাকে আমার বাবার বাসায় দিয়ে আসো। পরে সুদীপ বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব বলে আর নিয়ে যায় না। এইভাবে সুদীপের বউ একের পর এক ভয় পেতে থাকে। এখন সুদীপের বউয়ের একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে এখন সে কিছু দেখে না, কিন্তু খারাপ কিছু ফিল করতে পারে। তার আশেপাশে সার্বক্ষণিক কেউ আছে এটা সে বোঝে। সারগুরুর যে স্বপ্নটা সে কন্টিনিউয়াসলি দেখছে। একটা সময় ডেলিভারির টাইম চলে আসে, এর মধ্যে সুদীপের বেশ পরিবর্তন। আগে যেমন রাতে সে বাসায় থাকতো, এখন প্রায় শেষ রাতে সে বাসায় বাইরে চলে যায়, আর বাসায় আসলে তার শরীর থেকে বেশ বাজে একটা গন্ধ আসে। এই ব্যাপারটা সবাই নোটিস করলেও কেউ কিছু বলে না। এভাবে সুদীপের বউয়ের ডেলিভারির দিন আসে, ডেলিভারির ব্যথা ওঠার পর মহিলারা সুদীপের ঘরে যায়। যেভাবে সে প্রসেসিং করতে হয় ওনারা ঠিক সেভাবেই কাজ করে। ব্যথা নিয়ে সুদীপের বউ হঠাৎ করে চেঁচিয়ে উঠে আর বলতে বলে ওরা এখানে কি করে, দরজার সামনে ওরা কি করে। তখন সবাই জিজ্ঞাসা করে ওরা কি করে মানে। সুদীপের মা তখন বলে যে সুদীপের মা জিজ্ঞাসা করে মা কি হয়েছে, এটা কি দেখতেছো মা। সুদীপের বউ বলে মা দুইটা বাচ্চা দরজার সামনে দাঁড়িয়ে আছে, এর মধ্যে একটা বাচ্চা আর একটা বাচ্চাকে মেরে ফেলছে। মা দেখেন ওই যে মা বাচ্চাটাকে মেরে ফেলছে, মা দেখেন না ওই যে বাচ্চাটার মাথাটা কেটে ফেললো, মা দেখেন কিরকম কি করছে। এরকম কিছু বলতেছিল আর চেঁচাতে ছিল সুদীপের বউ। সুদীপের মা ভাব হয়তো ব্যথার জন্য এমন আবল তাবল বলছে। ডেলিভারির ব্যথা তার যেমন তেমন ব্যথা না। তিনি এবং সাথের মহিলারা সুদীপের বউকে শান্ত করার চেষ্টা করে। যাই হোক, একটা সময় সুদীপের বউয়ের ডেলিভারি হয়, তার দুইটা ছেলে সন্তান হয়। একটা ছেলে সন্তান জীবিত থাকে আর একটা মৃত হয়। এটা দেখে সবারই মন খুব খারাপ হয়ে যায়। পরে সুদীপ আর ওর বাবাকে জানানো হয় সবকিছু, যে যমজ বাচ্চা হয়েছে, একটা জীবিত একটা মৃত। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে মৃত যে বাচ্চাটা হয়েছে ওইটার বাচ্চাটার গলায় সুদীপের এক আত্মীয় গোসল করার দিকে দেখে বাচ্চাটার গলায় দুইটা নখের দাগ। বাচ্চাটার মায়ের পেটে যেরকম নখের দাগ ছিল ঠিক বাচ্চাটারও সেম দাগ, কিন্তু সেইটা বাচ্চার গলায়। ব্যাপারটা সুদীপের আত্মীয় নর্মালি নিল না। উনি কি করে, গোসল করানো শেষ হলে বিষয়টা সুদীপের বাবাকে জানায়। তো সুদীপের বাচ্চাগুলো হয় তখন যিনি আমাকে ঘটনা বলেছেন উনি সুদীপের বাবা এবং সুদীপের দুই কাকাতো ভাই এবং সুদীপ এই কয়েকজন মিলে বাচ্চাটাকে সৎকার করার জন্য শ্মশানে যায়। যেহেতু ছোট বাচ্চা মৃত হয়েছে তাই তাদেরকে নাকি পোড়ানো হয় না, মাটি চাপা দেওয়া হয়। যাই হোক, পরে তারা মাটি চাপা দেওয়ার জন্য নিয়ে যায়। এদিকে তো ঘরে সুদীপের জীবিত ছেলে, অন্যদিকে যেটা মারা গেছে ওকে নিয়ে যাওয়া হয়েছে মাটি চাপা দেওয়ার জন্য। শ্মশানে গিয়ে সুদীপ নিজ হাতে একটা গর্ত করে আর সেই বাচ্চাটাকে মাটি চাপা দিয়ে আসে এবং মন্ত্রপুতর জল ওইখানে ছিটিয়ে দিয়ে আসে। সকল কাজ সম্পন্ন করে তারা সকলে বাসায় চলে আসে। বাসায় আসার পর মোটামুটি সবারই মন খারাপ ছিল, কান্নাকাটি করছে যে দুইটা বাচ্চা হলো, একটা জীবিত আর একটা মৃত। যে বাচ্চাটা জীবিত ছিল সেই বাচ্চাটার যেদিন 7 দিন বয়স সেদিন সুদীপ বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে যায়। আসলে বাচ্চাটা অনেক কান্নাকাটি করছিল তাই বাচ্চাটাকে শান্ত করার জন্য বাইরে যায়। সুদীপ বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে যায় আর বাড়ি ফিরে না। এদিকে পরিবার তো চিন্তায় অস্থির, চারদিকে খোঁজা শুরু হয়, কিন্তু না, সুদীপের সন্ধান তো আর মেলে না। মোটামুটি 3 দিন কোনো খোঁজ খবর নাই, কেউ জানে না কোথায়। সুদীপেরও কোনো খবর নাই, বাচ্চাটারও কোনো খবর নাই। সবার মধ্যে একটা কানা ঘোষা চলতে থাকে যে বাচ্চাকে নিয়ে সুদীপ গেল কই। তখন সুদীপের যেই মামা যিনি আমাকে ঘটনা বলেছেন, সুদীপের মার মারফত জানতে পারে সুদীপের বাচ্চা হওয়ার দিন সুদীপের বউ যা দেখেছে বলেছে তা সকলের কাছে বলতে থাকে। পরে সুদীপের বউ বলে যে সুদীপ একদিন আমাকে 2টা শূকরের হাড় এনে দিয়েছিল আর এরকম স্বপ্ন আমি দেখতাম। সুদীপ এসব আপনাদের বলতে নিষেধ করত। পরে সবকিছু ডিটেলস তাদের বলা হলো।
পরে সুদীপের মামা বুঝতে পারে যে সুদীপ হয়তো তন্ত্র সাধনায় করছে, এটার জন্য হয়তো সুদীপ বাচ্চা নিয়ে গেছে। সবাই তো হাই হুতাশ করে মোটামুটি পাগল প্রায়। তো সুদীপের যে বন্ধুর মাধ্যমে সুদীপ পাহাড়ের তান্ত্রিকের কাছে যেত, সেই বন্ধুর খোঁজ করা হয়। পরে ওই ছেলেকে নিয়ে সুদীপের মামা, সুদীপের 2 কাকাতো ভাই, পুলিশ আর গ্রামের কয়েকজন মিলে সেখানে যায়। যেহেতু মিসিং ছিল সুদীপ, তাই পুলিশে জিডি করা হয়েছিল। সবাই মিলে সেই তান্ত্রিক যে পাহাড়ে থাকতো সেই পাহাড়ে যায়। সেখানে যাওয়ার পর তারা একটা ছোট ছনের বা ঘর দিয়ে বানানো একটা ছোট্ট কুটির দেখতে পায়। দেখে সেই কুটির দরজাটা বাইরে থেকে আটকানো, বিকট গন্ধ আসছিল ভেতর থেকে। যেহেতু আশপাশ অনেকটা নির্জন, কোনো মানুষজন যায় না সচরাচর, তান্ত্রিক থাকে, এইটা শুনে তার যাওয়া যায় না। পরে ওনারা যখন ঘরে যাওয়ার পর দেখে সুদীপ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে, তার জ্ঞান নেই, শরীরে মারের দাগ। আর সুদীপের যে বাচ্চাটা, সেই বাচ্চাটার বডিটা পড়ে আছে একটা পাথরের পাশে, কিন্তু মাথাটা নাই। সুদীপের বাচ্চার মাথাও নাই, সেই তান্ত্রিকও নাই। সবাই ভাবে যে এই তান্ত্রিকের পাল্লায় পড়ে সুদীপ তার বাচ্চাটাকে কোনোভাবে বলি দিয়ে দিয়েছে। পুলিশ সবকিছু দেখলো, বডি আর আলামত নিজ হাতে নিল। তবে তারা যখন সেই ঘর থেকে বের হতে যাবে, তখন তারা দেখে একটা কোনায় কিছু একটা পেঁচানো। যেহেতু 3 দিন পর তারা ওই ঘরটায় ঢুকেছে, বিশ্রী একটা গন্ধে তারা থাকতে পারছিল না। তারা বের হওয়ার সময় দেখে কিছু একটা উঁচুর মতো, ঢাকনার মতো একটা দিয়ে ঢাকা। সুদীপের মামা ওইটা গিয়ে সরায়, আর তখন দেখে ওইখানে আরেকটা বাচ্চা। আর এইটা সেই বাচ্চা যেটাকে 1 সপ্তাহ আগে তারা মাটি চাপা দিয়ে এসেছিল, তার মামা সহ। আর এখানে সেই বাচ্চাটাও পড়া। এই বাচ্চাটার সেম বডি আছে, মাথা নেই। পুলিশ সেটাও নেয়। সুদীপ যেহেতু জীবিত ছিল, তারা সুদীপকে হাসপাতালে ভর্তি করায় এবং বাচ্চা দুটো নিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। 2-3 দিন 3 দিন 4 দিন করে এরকম করে ঠিক 1 সপ্তাহ পর সুদীপের জ্ঞান আসে। জ্ঞান ফেরার পর সুদীপ হাওয়া করে কান্না করতে থাকে, সবাইকে সবকিছু বলে। পুলিশ জবানবন্দি রেকর্ড করে। সুদীপ বলে যে আমি ওই তান্ত্রিকের কাছে যেতাম, বিভিন্ন সময় কিছু সাধনা করতাম। আমাকে প্রথমে 2টা কবুতরের মাথা কেটে নিয়ে যেতে বলে, আমি নিয়ে গিয়েছিলাম। এরপর তার সাথে কাজ করতে করতে বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীর মাথা, শরীরের বিভিন্ন অংশ বা হাড় আমি জোগাড় করে দিতাম। তার বিনিময়ে তিনি আমাকে কিছু তন্ত্রমন্ত্র শিখাতেন। আর যে সকল জিনিস আমি শিখতাম, সেই সকল জিনিসগুলো আমি প্রায় আয়ত্ত করে ফেলেছিলাম। একদিন সে আমাকে বলল যে এগুলো দিয়ে কিছু হবে না, তুই ভালো কিছু পাইতে চাইলে, দুনিয়ার রাজ করতে চাইলে তোর নিজের সবচেয়ে প্রিয় জিনিস দিতে হবে। তখন সুদীপ বলে আমি যে কোনো কিছু দিতে প্রস্তুত। তান্ত্রিক বলে আমি ভাবছিলাম তোকে আমি শিখাবো, কিন্তু তুই তো এই কাজ করতে পারবি না। সুদীপ বলে পারবো না মানে কি? পারবো, আপনি বলেই দেখেন, আমি দুনিয়ার কাজ, দুনিয়ার যে কোনো কাজ করার জন্য সবকিছু করতে পারবো। তান্ত্রিক বলে তুই তো বিয়ে করেছিস, তুই আর তোর বউ মিলে দেখ সন্তান হয় কিনা তোদের। যদি তোরা একটা সন্তান দিতে পারিস, তাহলে আমি তোকে এমন কিছু দিব যাতে তুই পুরো পৃথিবীর শক্তিমান থাকবি। তান্ত্রিকের মুখ থেকে এসব কথা শুনে সুদীপ প্রায় গলে যায়, লোভের মধ্যে পড়ে। লোভে তান্ত্রিকের সব কথাই সে মেনে নেয়। একবার এমন হয়েছে যে কিছু মানুষের লাশ সে কেটে নিয়ে গেছে, হাতের বিভিন্ন অংশ, মাথার অংশ কেটে নিয়ে গেছে, 2-3টা, যখন যেটা পেরেছে। যখন তান্ত্রিক বলে তোর নিজের সন্তান দিতে হবে, সুদীপ ভাবে এটা কোনো ব্যাপারই না। সন্তানের বিনিময়ে যদি দুনিয়ার রাজ করতে পারে তাহলে সেটাই ভালো। সুদীপ বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করে। একসময় সুদীপের বউ কনসিভ করে। সুদীপের বউ যখন প্রেগনেন্ট হয়, সুদীপ খুশি। 6 মাস যখন যায়, সুদীপের বউকে যখন ভয় দেখাতো, তখন নাকি ওই তান্ত্রিক সেই অপদেবতাকে দিয়ে সুদীপের বউকে ভয় দেখাতো। আর এই তান্ত্রিক সবকিছু উৎসর্গ করতো ওই অপদেবতাকে, আর এই কাজগুলো সেই অপদেবতা করত। একটা সময় যখন বাচ্চাগুলো তো হয়, তখন আমি নিজ হাতে সেই মরা বাচ্চাটা নিয়ে যাই তান্ত্রিকের কাছে। নেওয়ার পর সেই বাচ্চাটাকে আমি তান্ত্রিকের হাতে দেই। তখন সেই তান্ত্রিক সেই মরা বাচ্চাটাকে কাটতে বলে। আমি বাবা হয়ে সেই মরা বাচ্চার মাথাটা কাটি। তখন আমার মধ্যে থেকে লোভ চলে যায়, আমি সেন্সে ফিরে আসি। আমি আমার বাচ্চার গলা কেটে ফেলি। কাটার পর সে আমাকে দিয়ে কিছু কাজ করায়। সে তার মতো রিচুয়াল করে, বডিটা ঘরেই থাকে। আমার তখন অনেক মায়া লাগতে থাকে। ছোট বাচ্চা, সেটা আমি কেটে ফেললাম বাবা হয়ে, তাও আমার নিজের সন্তান। পরে আবার ভাবলাম যে থাকো, তো এমনিই মৃত জন্ম নিচ্ছে, ওর কাটলে আর কি হবে। তারপরের দিন তান্ত্রিক আবার বলে, তুই যদি তোর জীবিত সন্তানটা আনতে না পারিস, তাহলে তাকে যাকে উৎসর্গ করে তার রক্ত যদি অপদেবতার পায়ে না দিতে পারিস,
তাহলে তুই এই কাজে পূর্ণতা লাভ করবে না। তোকে সাধনা দেওয়া যাবে না, তোকে বর দেওয়া যাবে না। সুদীপ কি করে, বাকি যে 4 দিন 5 দিন থাকে খুব চিন্তা ভাবনা করে সেই 7 দিনের দিন বাচ্চাটাকে নিয়ে চলে যায়। সুদীপ নিজে বাচ্চাটাকে জবাই করে, বাচ্চাটার মাথাটা এক কোপে কাটে, কোনো একটা কিছুকে উৎসর্গ করে, সাথে সেই তান্ত্রিকটা সব প্রসেসিং করে। সব রিচুয়াল শেষ করার পর সে তান্ত্রিকটা সুদীপকে বলে, তুই এখন অনেক ক্লান্ত, আর যেহেতু রিচুয়ালগুলোর মাধ্যমে মধ্যরাতে করে, তাই তান্ত্রিক বলে তুই বাসায় যেয়ে বিশ্রাম নে। 3 দিন ধরে সুদীপ ওখানে থাকে। পরে তান্ত্রিক তাকে একটা পানি দেয় আর বলে যে, নে তুই এই পানিটা খা, এই পানিটা খেলে তোর মন্ত্র সব মুখস্থ থাকবে, তুই বুঝতে পারবি, তুই নিজের মধ্যে একটা শক্তি পাবি। এইসব বলার পর সুদীপ 7-5 না হয়ে পানিটা খেয়ে ফেলে। ওর মধ্যে আরেকটা সেন্স কাজ করে, আমি আমার সন্তানটা মেরে ফেলেছি, 2টা সন্তান। সুদীপ যে কাজগুলো করেছে ওর মধ্যে কোনো অনুতপ্ত অনুশোচনা কিছুই ছিল না, বরং শক্তি পাবার আশায় নেশায় এতটাই পেয়ে বসে যে সঠিক ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। পরে তান্ত্রিকের কথা অনুযায়ী সে বিশ্বাস করে পানিটা খায়। খাওয়ার পর সুদীপের এতটুকু মনে আছে ওর মাতাল মাতাল লাগছে, পরে আর কিছু মনে নেই। পরে তান্ত্রিক তাকে এভাবে বেঁধে রেখে চলে যায়। সুদীপকে বাসায় নিয়ে আসা হয়, যেহেতু ঘটনা জানাজানি হয়, পুলিশও জেনে গেছে। ওই ঘটনা সবাই শুনে ঘটনাটা একটু সুস্থ হলে সুদীপকে পুলিশ ধরে নিয়ে যায়। সুদীপ এখনো জেলে, তাকে এখনো রিলিজ দেওয়া হয়নি। এটাই ছিল ঘটনা। তান্ত্রিকের ফাঁদে পা দিয়ে সুদীপ তার বাচ্চাগুলো হারায়। সুদীপ আর আজকে এই অবস্থা। সুদীপের বউ তাকে ডিভোর্স দিয়ে দেয় তার এই কাজের জন্য। কিন্তু এই যে সুদীপ কাজটা করলো, সে আসলে কি পেল? সামান্য কিছু লোভের কারণে তার জীবনটা এলোমেলো হয়ে গেল। এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন শান্ত ফরিদপুর থেকে। শান্ত তার ছোট মামা রফিক সাহেবের একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি শান্তর শেয়ার করা সেই ঘটনায়। শান্তর ছোট মামা রফিক সাহেব 2000-এর দশকের প্রথম দিকে কোনো এক সময় কলেজ জীবন শেষ করেছিলেন। তো তিনি সেই সময়টা তার মতো কাটাচ্ছিলেন, বেশ দুরন্ত ছিলেন, গ্রামে ঘোরাফেরা করতেন, মাছ ধরতেন, বন্ধুদের সাথে আড্ডা দিতেন, রাত বিরেতে বসে থাকতেন কোথাও গিয়ে। তো এরকম সময় তিনি কাটাচ্ছিলেন। তো তার বড় ভাই ফরিদ সাহেব, তিনি থাকতেন চট্টগ্রামে, একটা মাছের কোম্পানিতে চাকরি করতেন, মানে ট্রলারে তার কাজ ছিল। সেখানে বিভিন্ন রকমের কাজ ছিল আর কি, যে কোনো একটা পেশায় তিনি ছিলেন। তো তিনি তার ভাইকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন সেখানে। তো প্রথম দিকে রফিক রাজি না থাকলেও পরবর্তীতে তার মায়ের চাপাচাপিতে, কারণ তাদের বাবা ছিল না, তিনি রাজি হয়ে যান এবং তিনি তার ভাইয়ের ওখানে চলে যান চট্টগ্রামে। তো যাওয়ার পর তিনি সেই কাজে ঢোকেন, তার ভাই তাকে ওখানে নিয়ে যান, তার কোম্পানিতে চাকরি দেন। তো প্রথম রফিক সাহেবের কাছে একটু অস্বস্তি লাগলেও তিনি আস্তে আস্তে ওই কাজের পরিবেশের সাথে, ওখানকার পরিবেশের সাথে মানায় নেন। তিনি জানেন যে ওখানে তাকে থাকতে হবে, কাজ করতে হবে, তার অল্টারনেটিভ নাই। তো আস্তে আস্তে ওইটাই ঠিক করে ফেলেন তিনি। তার কাজের জায়গার সাথে সখ্যতা তৈরি করেন, বন্ধু তৈরি করেন। আর সমুদ্রে যেতে হতো ট্রলারে করে, সেটার সাথেও তার অভ্যস্ততা হয়। তো ওরকম থাকতে থাকতে তিনি ওখানকারই মানুষ হয়ে যান। এখানে আসা হতো খুব কম, বছরে শুধু 2 ঈদে আসতেন বাড়িতে। তো তখনও খুব বেশি সময় থাকতেন না, ঈদের ছুটিটা শেষ হলে তাড়াতাড়ি যেতে হতো, কারণ কাজে অনেক ব্যস্ততা থাকতো। আর তাদের যে ওখানকার যে ম্যানেজার তাকে খুব পছন্দ করতো, মানে তার সে খুব রিলায়েবল একজন মানুষ ছিল আর কি। তো যাই হোক, এভাবে রফিক সাহেবের দিনকাল কাটছিল। তো তিনি একবার বাড়িতে আসেন, মানে এটা তার আসলে বাড়িতে আসার টাইম ছিল না। তার বড় ভাই কয়েকদিন আগে বাড়িতে আসছিল তাদের জায়গা জমির কিছু কাজে। তো ভাই যখন ফিরে যায় বলে যে তার মাকে দেখে আসছে যে খুব অসুস্থ, দুর্বল। বলতেছিল আর কি তাকে যে তার কাজিন সিস্টার যারা ছিল তারা দেখাশোনা করতেছে মায়ের। রফিক সাহেবের শুনে খুব খারাপ লাগে। আর এর মাঝে ওখানে নিম্নচাপের মতো হয়, তো এই কারণে বেশ বৃষ্টি বাতাস এবং সমুদ্রে যাওয়া যাচ্ছে না আর কি। তো তিনি চিন্তা করলেন যে আমি এই সুযোগে ছুটি নিয়ে বাড়িতে ঘুরে আসি। তো তিনি ছুটি নিলেন, ছুটি নিয়ে বাড়িতে আসলেন আর কি। তো বাড়িতে আসার পথে তিনি ঢাকায় থামছেন। তখন ঢাকায় যখন তিনি আসছেন তখন অলরেডি দুপুর, তখন মেঘলা আকাশ, মেঘলা, মাঝে মাঝে ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে। তো তার ক্লোজ ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের সাথে দেখা করলেন, 2 বন্ধু মিলে একটু ঘোরাঘুরি করলেন, গল্পগুজব করলেন। দুপুরের পরে তারা খাওয়া দাওয়া করলেন একসাথে হোটেলে বসে। তখন অলরেডি বাইরে বৃষ্টি হচ্ছে, বেশ বৃষ্টি, মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে। তো রফিক সাহেব চিন্তা করলেন যে বাড়ি যাইতে যাইতে তো অনেক লেট হয়ে যাবে, কিন্তু কিছু করার নাই, বাড়িতে যাইতেই হবে। তো বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে সন্ধ্যার পর বাসে উঠলেন। বাসে উঠে তাদের যে শহরে আসতে আসতে অলরেডি রাত হয়ে গেছে, বেশ রাত।
সেখান থেকে লাস্ট বাসটা পাইছেন তিনি তাদের গ্রামের দিকে, যেটা যায় গ্রামের যে বাস স্টেশন ওখানে থামবে, মানে ওইটা হচ্ছে লাস্ট বাস ধরে সে যখন এসে পৌঁছাইছে গ্রামের বাস স্ট্যান্ডে, তখন অলরেডি গভীর রাত 12:30 মতো বাজে। আর তখন কেবল বৃষ্টি ছেড়ে দিছে, মানে বৃষ্টি তখন নাই, বৃষ্টি রাস্তাও পাইছিলেন, বেশ বাতাস চলতেছে। তো বাস থেকে নামলেন, নেমে দেখলেন যে মানুষজন সব এক একজন এক এক দিকে হাঁটা দিছে যারা ওখানে আসছে। তিনি চিন্তা করতেছিলেন তাদের গ্রামের দিকে কেউ যায় কিনা, তাহলে একসাথে হেঁটে আসবেন। কারণ তাদের গ্রামটা হচ্ছে বেশ গহীন গ্রাম, আর গ্রামে আসতে গেলে পাশে একটা এরকম খালের মতো আছে, খালের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসতে হয়। তার এই পাশে একেবারেই মানে বাঁশঝাড় এবং গাছ গাছালিতে ভরা অন্ধকার রাস্তা। তো এটা রফিক সাহেব জানতেন, যদিও তিনি এইসব অতিলৌকিক জিনিসে খুব একটা ভয় পান না, কারণ তাকে সমুদ্রে যেতে হয় ট্রলারে করে, মাঝে মাঝে ওই দ্বীপ আছে ওখানে থামতে হয়। তিনি দেখেছেন এর আগে এরকম দ্বীপের মধ্যে আলিয়ার খেলা, মানে এরকম নড়াচড়া করতেছে আলো, উদ্ভট আলো এই বনের মধ্যে দিয়ে, ওখানে এরকম সুন্দরী গাছের বনের মতো আছে, সেখান থেকে এরকম আলোর মতো যাচ্ছে। এটা তিনি দেখছেন, এবং তিনি যখন জিজ্ঞেস করছেন সাথের মানুষদেরকে, তারা বলছে যে ওইটা খারাপ জিনিস। তো এগুলো দেখছেন উনি, তো সুতরাং তিনি এইসব ব্যাপারে ভয় একটু কম পান। তবে তাদের গ্রামের যে এই রাস্তাটা, এটা বেশ ভয়ের রাস্তা। এখানে অনেক পুরনো কবরস্থান আছে, আর একটা বাড়ি আছে। আর এখানে একটা খুব প্রভাবশালী লোকের বাড়ি ছিল এক সময়, তো সেই লোক এখন থাকে না, ওই বাড়ির একটা ভগ্ন দশা পড়ে আছে, এবং এইটার কোনো অ্যাকচুয়ালি মীমাংসা নাই, মানে এটা টেক ওভারও করে নাই, কিছু করে নাই কেউ, এটা ওইভাবেই আছে। ওই রাস্তা দিয়ে চলতে গেলে একটু মানুষ ভয় টয় পায়, পুরনো কবরস্থান আর ওইটার জন্য। তো এটাই চিন্তা করতেছিলেন তিনি, যে যদি গ্রামে যাওয়ার কাউকে পাইতেন সাথে হেঁটে যেতেন। এটাই, মানুষ মাত্রই তো একা চলতে গেলে একটু অন্যরকম লাগেই। তো কাউকেই পেলেন না, তাদের গ্রামের দিকে কেউ যাচ্ছে না। তো রফিক সাহেব হাঁটতে হাঁটতে এক সময় চলে আসলেন যে সেই রাস্তা আর কি, তাদের বাড়ি যাওয়ার যে রাস্তা। এবং তিনি যখন হেঁটে যাচ্ছেন তখন বুঝতে পারছেন যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি এখন শেষ। এখানে রাস্তাটা কেমন প্যাচ প্যাচা, বুঝতে পারছেন কয়েক জায়গায় যে যখন পাড়া দিচ্ছেন প্যাচ প্যাচ করতেছে এরকম। আর পাশে তো সেই খালটাও নীরব, খালের মধ্যে কোনো না আছে নৌকা, না আছে কিছু, একদম নীরব ভাবে বয়ে চলতেছে খালটা। আর আকাশেও একেবারে ঘোলাটে মেঘ কতগুলো এরকম বয়ে বয়ে যাচ্ছে। তো সেগুলোর ফাঁক ফোকর দিয়ে চাঁদ বেরোয় আসতেছে, মাঝে মাঝে চাঁদের আলো পড়তেছে লেকে, আর এই ঘোলাটে মেঘেরও একটা প্রতিচ্ছবি ওই খালে পড়তেছে, খালের পানিতে। খালের পানিটাও বয়ে বয়ে যাচ্ছে এদিকে, ওই তার মধ্যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আর চাঁদের আলো যখন পড়তেছে তখন এই খালের পাশে জন্মানো গাছগুলা, সেই গাছের একটা ছায়া এসে পানিতে পড়তেছে, অদ্ভুত লাগতেছে। তো রফিক সাহেবের কাছে মনে হলো যে এই দৃশ্য আসলে অনেক দামি দৃশ্য, যেটা সমুদ্রেও দেখা যায় না। মানুষ সমুদ্র দেখতে যায় কারণ সমতলের মানুষ দূরে গিয়ে সমুদ্র দেখে, তাদের কাছে ভালো লাগে। কিন্তু আমাদের এই যে গ্রাম বাংলার যে একটা ফ্ল্যাটল্যান্ডের একটা দৃশ্য, সেটা অন্যরকম। এটা ভাবতে ভাবতেই রফিক সাহেব সামনে এগিয়ে যাচ্ছেন, আর তার কাছে মানে অদ্ভুত লাগতেছে, মনে হচ্ছে যে নিজের গ্রামটাকে নতুন করে দেখতেছেন, সুন্দর লাগতেছে। একেবারে নিশুতি, মানে কোনো সাড়া শব্দ নাই। তো বেশ খানিকক্ষণ তো বৃষ্টি থেমে গেছে, হঠাৎ করে ঝিঝি ডাকা শুরু করলো। মনে হলো যে ঝিঝিগুলো চুপ করেছিল, ওখানে তিনি ঢোকার সাথে সাথেই এই ঝিঝির ডাক শুরু হলো। ঝিঝি ঝিঝি ডাকতেছেন, আবার কোথাও ব্যাঙের ডাক শুনতেছেন, মানে অন্যরকম লাগতেছে রফিক সাহেবের কাছে। হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, ভয় জিনিসটা আর খুব একটা কাজ করতেছে না তার, মনে হচ্ছে যে না, খুব সুন্দরই তো লাগতেছে। তো একটা জায়গায় এসে ভয়টা একটু দানা বাঁধলো, কারণ তিনি জানেন যে এই জায়গাটা হচ্ছে সেই কবরস্থানের শুরু, সেই যে পুরনো কবরস্থান বলছে, অনেক পুরনো কবর আছে এখানে। আর সেই কবরস্থানটা কিন্তু একটু উঁচু জায়গায়, মানে এই যে রাস্তার পাড়ে যে গাছগাছালি, এটা কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে উঁচু হয়ে গেছে, উঁচু হয়ে খানিকটা টিলার মতো, পুরো টিলাও হবে না, খানিকটা উঁচু হয়ে একটা টিলার মতো হয়ে ওই জায়গায় উপরের দিকে কবরগুলা। এবং এই কবরগুলো এখান থেকে দেখা যায়, রাস্তা দিয়ে হাঁটলে দেখা যায় ওখানে পাকা করা কবরগুলা, বেশিরভাগই কিন্তু পাকা করা ওইখানে। এবং সেগুলোর সামনে একটা ফলক আছে এরকম, এবং দেখতেই কেমন জানি ভৌতিক লাগে, রাস্তা থেকে দেখা যায়। কেউ যদি চায়, এই গাছপালার পাশ দিয়ে রাস্তা আছে, চিকন রাস্তা, ওইতে হেঁটে কবরস্থানে ওঠা যায়, মানে ওই কবরস্থানে গিয়ে ওখানে মানে কেউ জিয়ারত করতে চাইলে বা কবরস্থানে যেতে চাইলে যাইতে পারে। আর এই কবরস্থানের সীমানার পরেই কিন্তু সেই যে ওই বড় বাড়ি, যেটা নাকি এখন পরিত্যক্ত, কেউ থাকে না, পুরাপুরি একেবারে ধ্বংসপ্রাপ্ত। তো এইখানে অনেকে অনেক কথা বলে, ছোটবেলা থেকে শুনছে রফিক সাহেবরা, যে রাতের বেলা এরকম দেখছে কেউ, যে এই এখানে যে গাছ আছে, গাছের উপরে দুই পা দিয়ে মাথা নিচে ঝুলায় কোন মহিলা ঝুলে আছে, চুলগুলা মাটি স্পর্শ করতেছে, এরকম অনেকে বলছে। তো এগুলো শুনতে যখন রফিক সাহেবরা ছোটবেলায় বেশ গা কাটা দিত। আজকে অনেকদিন পরে একলা এখানে এসে হেঁটে হেঁটে যখন যাচ্ছে, তার কাছে ওই জিনিসগুলাই
মনে হচ্ছে যে সেই ঘটনাগুলো যা যা শুনছে মানুষের কাছে, এগুলো মনে পড়াতে একটু অস্বস্তি লাগতেছে এবং নিজের অজান্তেই তিনি কবরস্থানের দিকে তাকাচ্ছেন ওদিকে। এবং ওই চাঁদের আলো এসে পড়ছে, যেহেতু জায়গাটা একটু উঁচু এবং কবরস্থানে ওইখানে আর গাছ নাই, ওই পাশে একটা বড় গাছ আছে কবরস্থানের ওইদিকে, সেটা বড় একটা বট গাছ, সেটা ডালপালা আবার মেলে গেছে। তো দেখা যাচ্ছে এখান থেকে চাঁদের আলোতে ওই বট গাছের ওখানে আলো পড়ছে এবং ওই নিচে একটা স্কাইলিকের মতো তৈরি হয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে। যেগুলো দেখতে দেখতে রফিক সাহেব হেঁটে যাচ্ছে, তার রাস্তা হচ্ছে সোজা, তিনি সোজা হেঁটে গিয়ে এই জায়গাটা পার হতে পারলে সামনে বাঁশঝাড় আছে, তারপর এই খাল আরো বেঁকে গেছে এবং তারপরে একটা সাঁকো দিয়ে পার হইতে হবে তাকে, বাঁশের সাঁকো পার হইতে পারলেই তিনি পৌঁছাবেন তাদের বাড়িতে। তো তিনি মোটামুটি চিন্তা করে রাখছেন যে মনে মনে দোয়া পড়তে পড়তে পার হয়ে যাবেন। তার হাতে একটা এরকম শুটকির ব্যাগ আছে, শুটকি নিয়ে আসছিলেন। তার বাড়িতে যদিও অন্য কেউ শুটকি খায় না, বাট তার কাজিনরা খুব পছন্দ করে এবং তিনি আসলেই বলে শুটকি আনছে নাকি, তিনি বা তার ভাই। তো তিনি তাদের জন্য শুটকি মাছ নিয়ে আসছে আর কি। তো আসতেছে, তো এই শুটকি মাছটা হাতে থাকাতে তার কাছে আর একটু অস্বস্তি লাগতেছে যে এই রাস্তা দিয়ে এরকম আসতেছে, এই মাছ টাছের তো অনেক গল্প এরকম শুনে, শুটকির গন্ধ তো উৎকট, যদি এটা পেঁচানো ব্যাগের মধ্যে এরকম। তো হাঁটতে হাঁটতে যাচ্ছেন এবং কবরস্থানটা এখনো শেষ হয় নাই, ছাড়া যাচ্ছেন। তো এই সময় তিনি শব্দ পেলেন, মনে হলো ওই কবরস্থানে কেউ কোদাল মারতেছে, মাটিতে কোদাল দিয়ে যদি কেউ কোপায় ঘ্যাচ ঘ্যাচ করে। তিনি ভাবলেন যে এই রাতের বেলা কে এখানে মাটি দিয়ে কোদাল দিয়ে কোপাচ্ছে, এটা কি এখানে তো কবর টবর দেয় না কেউ এখন, যতদূর তিনি জানেন, তার যতটুকু জানা আছে সেখানে, যে এখানে এখন আর কেউ কবর দেয় না। তো এখানে কি মাটি কোপাচ্ছে? তো তিনি হাঁটতে হাঁটতে সামনে গেলেন, খুব কিউরিয়াসিটির থেকে তিনি কেন জানি হেঁটে একটু উঠে গেলেন, ওই যে কবরস্থানে ওখানে চিকন যে রাস্তা আছে ওঠার জন্য, ওখান দিয়ে উঠে গেলেন। খানিকটা উঠে গিয়ে তিনি দেখতে পাচ্ছেন ওই বট গাছের কাছে, বট গাছ থেকে একটু দূরে একটা মানুষ, মনে হয় মাথার মধ্যে গামছা পেঁচানো এবং লুঙ্গি পরা, গায়ের মধ্যে কোনো জামা নাই, সে ওই কোদাল একটা উঠাচ্ছে আর মাটিতে মারতেছে, ধাপ করে মাটিতে পড়তেছে, ক্যাচ করে উঠতেছে, মাটি উঠাচ্ছে, আবার টেনে মাটি যে উঠাচ্ছে, আবার পরপর করে শব্দ হচ্ছে, এরকম খুব রাতের বেলা খুব শব্দটা প্রকট ভাবে হচ্ছে। তো রফিক সাহেব একটু অবাক হয়ে কিছুক্ষণ তাকায় থাকলেন, চিন্তা করলেন কি এখানে, আর এই বট গাছের নিচে মাটি কাটতেছে কেন, এটা কেমন কথা? তার কাছে একটু অন্যরকম লাগলো। হঠাৎ করে তার মনে হলো যে মাটি কাটতেছে সে বুঝছে যে সে দাঁড়াইছে এখানে এসে, সে মানুষটা ঘুরে তাকাইলো তার দিকে, তিনি মানুষটাকে দেখতে পাচ্ছেন না, ওই বট গাছের ছায়ায় তার চেহারা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে ওই মানুষটা ওই যে গামছা মাথার মধ্যে দেয়া, লুঙ্গি পরা এবং কোদালটা থামায় তাকায় আছে তার দিকে, তিনি বুঝতে পারছেন। তো তিনি কিছুক্ষণ দাঁড়ায় থেকে কোনো কথা বললেন না, তাড়াতাড়ি যতটুকু উঠছিলেন চিকন রাস্তা দিয়ে দ্রুত নেমে গেলেন, নেমে আবার হাঁটা ধরলেন তার পথে। রফিক সাহেব চিন্তা করলেন যে ভাই এটা কে, কি ব্যাপার, আমার কাছে জানার দরকার নাই, আমি হেঁটে যাই, আরো কত কিছুই তো হয় দেশে, এরকম অনেক উল্টাপাল্টা জিনিসও হয়, শুধু অলৌকিক না লৌকিক জিনিসও হয়। তো হাঁটতে হাঁটতে তিনি দ্রুত পা চালাচ্ছেন এরকম। হঠাৎ করে শব্দ পেলেন যে তার পেছনে যে গাছগাছির মধ্যে দিয়ে মনে হচ্ছে কেমন কুই 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 শব্দ। তিনি শব্দটা ভালোই চিনেন, শিয়ালের শব্দ, গ্রামে যে শিয়াল চলাফেরা করে, শিয়াল বাড়িতেও রাতের বেলা মাঝে মাঝে যে মুরগির জন্য হানা দিত, মুরগির ঘর ভেঙে ফেলতো এরকম। তো শিয়ালের যে এই শব্দটা, তিনি বুঝতে পারছেন যে শিয়াল দলবদ্ধ ভাবে আছে, হ্যাঁ, এটা আক্রমণ করার মতো একটা অবস্থা। তারা কিন্তু মনে হয় কোনো শিকার পেলে যেরকম করে, তিনি চিন্তা করলেন যে আমি একজন বড় গ্রুন মানুষ, আমারে কি শিকার করবে শিয়াল, তার মধ্যে এরকম একটা কনফিডেন্স তো আছেই। তো তখন তিনি হঠাৎ করে তার পাশের যে বড় ব্যাগটা, যেটার মধ্যে তার শুটকি টুটকি রাখা, এরকম আরো টুকিটাকি জিনিস আছে, কিন্তু মূলত শুটকি আর কি এরকম রোল করে নিয়ে আসছেন, এটার খেয়াল হলো যে আমার তো এই ব্যাগটা আছে, এটার মধ্যে শুটকি মাছ, এগুলোর জন্য আসতেছে নাকি। তো তিনি চিন্তা করলেন যে ওরকম যদি দেখেন তিনি ব্যাগটা ছুঁড়ে মেরে দৌড় দিবেন আর কি, এই চিন্তা করছেন, কারণ তার শিয়ালের আক্রমণে পড়ার কোনো ইচ্ছা নাই। তো তিনি আরো দ্রুত হাঁটা শুরু করলেন। তো ওই শিয়ালের শব্দ তিনি পাচ্ছেন, কিন্তু শিয়াল সামনে আসতেছে না, দূর থেকে কেমন করে কমিউনিকেট করতেছে নিজেদের মধ্যে, তিনি এই শব্দের সাথে পরিচিত। তিনি আরো দ্রুত পা চালালেন, দ্রুত পারলে দৌড়ান এরকম একটা অবস্থা, কিন্তু নিজের কাছেই যেন এখন দৌড়াইতে ইচ্ছা করতেছে না। চলতে চলতে দূরে এসে তিনি ওই খালের উপর দিয়ে, খালের যে একটা সরু অংশ, সেখানে তিনি ওই যে সাঁকোটা দেখলেন, যে সাঁকো দিয়ে, বাঁশের সাঁকো দিয়ে পার হয় আর কি তাদের ওইখানে, সে সাঁকোর ওইখানে। তো তিনি সাঁকো দেখে দ্রুত সাঁকোর দিকে গেলেন, ওই সাঁকো তাকে পার হইতে হবে। তো তিনি খুব দ্রুত চলে আসছেন ওখানে, হাঁটতে 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 এবং সাঁকোর কাছে চলে আসছেন। সাঁকোর কাছে যখন তিনি চলে আসছেন, সাঁকো থেকে তার দূরত্ব আর কত 20 ফিটের মতো হবে এরকম। এই সময় তিনি দেখলেন ওই গাছগাছালিও কিন্তু ওখানে শেষ হয়ে গেছে, ওই জায়গায় এরপর ক্ষেত, ওই তার ওই যে গাছগাছালি দেখছে এরপর ক্ষেত।
ওইখান থেকে শিয়াল বের হয়ে আসলে একদল শিয়াল বের হয়ে আসছে এবং এসে তার থেকে প্রায় ওই তো 7-8 ফিট দূরে কেমন একটা শব্দ করতেছে, মানে অন্যরকম শব্দ। আর তিনি বুঝলেন যে এগুলা খারাপ সাইন শিয়ালের। তিনি তখন খুব দ্রুত একটা দৌড় দিলেন, খুব শর্ট ডিস্টেন্স দৌড় দিলেন, শিয়ালও কয়টা দৌড় দিল তার সাথে। তিনি করলেন কি, দৌড়ায় যে ইসে উঠে পড়লেন, ওই যে সাঁকোতে উঠে পড়ছেন। সাঁকোতে উঠে তিনি 2 হাত দিয়ে ওইরকম সাঁকোর 2 পাশের বাঁশ ধরে পেছন দিকে তাকাইছেন। দেখলো যে শিয়াল দাঁড়ায় আছে সাঁকোর ওই পাশে, এবং তারপর শিয়াল ডাক শুরু করলো এখানে। এবং এই যে ডাক একটার সাথে একটার পর একটা, মানে তারা একসাথে ডাকতেছে এবং লাইন ধরে দাঁড়ায়। খুবই অবাক কাণ্ড এবং ভয়ে রফিক সাহেবের বুক শুকায় গেছে। তিনি কখনো এরকম ভয় পান নাই, সমুদ্রের মধ্যে ভয় পান না এরকম। টুকিটাকি ঝড় বৃষ্টি দেখছেন, মোটামুটি ঝড় বৃষ্টি দেখছেন সমুদ্র। তিনি ওইরকম বললাম না যে দ্বীপের মধ্যে দেখছেন যে আলো এরকম করে চলাফেরা করে, আলিয়া বলে সেটা, ওগুলা দেখেও তিনি এত ভয় পান নাই। আজকে যে ভয়টা লাগতেছে তার কাছে, তো তিনি ওই পিছনে কিছুক্ষণ তাকায় থেকে চিন্তা করলেন যে না, এই সাঁকোর মধ্যে তার শিয়াল উঠতে পারবে না। তিনি সামনে তাকে হাঁটা ধরলেন। সামনে তাকে হাঁটতে যে তিনি অবাক হয়ে দেখলেন সাঁকোর উপরে একটা মানুষ বসা, এরকম 2 পা ঝুলায় বসে আছে এবং হাতের মধ্যে একটা বড়শি, মাছ ধরতেছে, মাথার মধ্যে গামছা পেঁচানো। তো তার কাছে খুব মানে খুব অল্প সময় মনে হলো এটা কি ওই মানুষটা যাকে দেখছে মাটি কোপাইতে, অনেকটা সিমিলার লাগতেছে। ওখানে চাঁদের আলোতে দেখছেন, এইখানে মনে হচ্ছে যে গায়ের মধ্যে একটা জামা পেঁচায় রাখছে, জামাটা পরে নাই, পেঁচায় রাখছে। তিনি একটু অবাক হইলেন যেটা কে, এবং সাঁকোর মধ্যে বসা। তো তিনি খুব চিন্তা করতে করতে যাচ্ছেন, তার হাঁটাতে কিন্তু সাঁকোটা কাঁপতেছে, এটা বাঁশের সাঁকো, এবং মানুষটা কিন্তু নড়তেছে, কিন্তু সে কোনো সাপোর্ট দিয়ে ধরে নাই, সে বড়শি ধরে আসে। তো তিনি আরেকটু সামনে আসার পর তিনি যে এই কে রে এটা। তো তখন যখন তিনি কেড়ে বসে, তখন দেখলো যে ওই মানুষটা উঠে গেল এবং ওই বাঁশ হাত দিয়ে ধরে সে উঠে দাঁড়ালো সাঁকোর উপরে, হাঁটা ধরলো। তিনি যেদিকে যাবেন সেই পথে হেঁটে যাচ্ছে, সাঁকো পার হয়ে যাচ্ছে, বড়শি হাতে ধরা। অবাক হয়ে গেলেন আসলে রফিক সাহেব, যেটা কে, আবার কোনো উত্তরও দিল না, হেঁটে যাচ্ছে ওদিকে। তো তিনিও হাঁটতেছেন পিছনে, কারণ তার কাছে মনে হচ্ছে মানুষই তো। পিছন থেকে দেখতেছেন তিনি মানুষটা একটা জামার মতো পেঁচায় রাখছে, শরীরে লুঙ্গি পরা, মাথায় গামছা পেঁচানো। এই সাঁকোটা পার হয়ে গেছে মানুষটা, তিনিও আস্তে আস্তে এসে সাঁকোর শেষ মাথায় এসে পড়ছেন। এসে দেখলো যে ওই মানুষটা সাঁকো পার হয়ে ওদিকে দাঁড়ায় আছে, ওই ইসের পাশে, ওই সাঁকোর এক পাশে দাঁড়ায় আছে, সে যে যাবে জন্য রাস্তা করে দিছে। তো তিনি আসতেছেন, রফিক সাহেব আস্তে আস্তে কাছে এসে বললেন, কে আপনি? ওই পাশ থেকে শুনলেন যে আমি জসিম। তো জসিম বলছে তিনি চিনতে পারছেন, আরে জসিমের সাথে একসময় তো অনেক গল্প করছেন, মিশছেন। তিনি বলছেন, আরে জসিম, রাত্রেবেলা এখানে কি করো? আরে আজব একলা ইসের উপর বয়ে দিছো, পুলের উপর বয়ে দিছো, মাছ ধরার লেগে, কি ঘটনা কি? দেখলো কোনো উত্তর দিল না জসিম বললো, মাছ ধরবা? তারে বললো, মাছ ধরবা? তিনি বললো, আরে আমি আসছি বাড়িতে এতদিন পরে, আমি কেমনে মাছ ধরবো এখন? ভাই সামনে যা ধরি আসো। তারে জসিম বলছে, সামনে যা ধরি আসো। কথাগুলো খুব কাটা গম্ভীর টাইপের। তো একটু অবাক লাগছে রফিক সাহেবের কাছে যে জসিমটা আরো স্বতঃস্ফূর্ত হইতো। আর এই রাতের বেলা, এখন তো অনেক রাত, এই রাতে জসিম একা মাছ ধরবে কেমন? তারা যদি কয়েকজন মিলে আসতো তা বুঝতাম। একটু অস্বস্তি লাগছে রফিক সাহেবের যে ঘটনাটা কি। তিনি বললেন যে আরে আমি বাড়ি যাবো, সামনে গেলে আসো বলে হাঁটা ধরলেন তিনি। তো রফিক সাহেব এক্সপেক্ট করতেছিলেন যে জসিম হেঁটে তার পাশে চলে আসবে, যেটা করে ওখানকার বন্ধু বান্ধব, ক্লোজ ফ্রেন্ড বা স্বল্প পরিচিত বা গ্রামের যে কোনো মানুষ, ডাকলে কথা বলতে হবে, পাশে হাঁটে। তো দেখলো যে জসিম পাশে আসতেছে না, একটা গ্যাপ রেখে হাঁটতেছে। তো তিনি পিছন ফিরে বললেন, কি ব্যাপার, আসো বাসায় আসো মিয়া, আসো গল্প করি আসো। তো দেখতেছে জসিম কোনো উত্তর দিল না। তো তখন কিন্তু রফিক সাহেবের একটু ভয় লাগছে যে ব্যাপার কি, এবং তিনি চেহারাটা কিন্তু ভালো মতন দেখতে পারেন জসিম গামছাটা এমন ভাবে পেঁচাইছে তার মাথায়, তার মুখের কাছ দিয়েও পেঁচায় আছে, শুধু চোখের ওই অংশটা দেখা যাচ্ছে। তো তিনি বুঝলেন না যে ব্যাপারটা কি, তিনি মনে মনে একটু ভয় পাইছেন, এটাকে আরো জসিম, কারণ ওই গ্রামে কিন্তু অনেক কিছু বিশ্বাস করে, জসিম না খারাপ কোনো কিছু, এটা চিন্তা করতেছে। তিনি যখন এটা চিন্তা করছেন তখন দেখলেন জসিম হাসতেছে, পিছনে শব্দ করে হাসতেছে। এটাতে তিনি ভয় পেয়েছেন। জসিম তাকে পিছন থেকে বলছে, কি ভয় পাইছো? তো তিনি তখন পিছন ফিরছে, ভয় পাবো কেন, তোমার ভয় পাওয়ার কি আছে? তো জসিম বলতেছে, অনেক কিছু আছে বলে ওখান থেকে একটা লাফ দিল, যেখানে ছিল সেখান থেকে একটা লাফ দিল। তো রফিক সাহেব নাকি দেখছিল যে লাফ যে দিছে জসিম, তার পাটা লম্বা হয়ে গেছে, সে মাটি থেকে বাতাসে লাফায় উঠে নাই, তার পাটা লম্বা হয়ে শরীরটা সামনের দিকে আসছে, অ্যাজ ইফ যে ওই পাটা মাটিতে রেখে সে সামনে ছুটে আসছে লাফ দেওয়ার মতো। তো রফিক সাহেব চেষ্টা করছিলেন বাউলি কেটে সরে যেতে, কিন্তু তিনি সরতে পারলেন না। তাকে জাপটায় ধরে জসিম রাস্তার পাশে
মানে ওই জায়গাটা নিচু জায়গা ছিল, নিচু জায়গার মধ্যে মানে গড়ায় পড়ে গেল তাকে নিয়ে। তিনি বুঝতেছেন যে প্রচন্ড একটা ওজন, রফিক সাহেব নাকি বুঝতেছেন প্রচন্ড একটা ওজন তাকে চেপে ধরছে এবং তাকে নিয়ে গড়ায় গড়ায় পড়তেছে, এবং পাশে পড়ে ওই খাল ঘুরিয়ে এই পাশে একটা নালার মতো হয়েছিল, নালাটা কাদা, ওইটার মধ্যে টেনে রফিক সাহেবকে নিয়ে গেছে, একদম টেনে ছেঁচড়ায় নিয়ে গেছে, নিয়ে যে তাকে কাদার মধ্যে চেপে ধরছেন। রফিক সাহেব বুঝতেছে যে তিনি আস্তে আস্তে কাদার মধ্যে ডুবে যাইতেছে, তার বুকের উপরে দুই কাঁধের উপর চাপ দিয়ে তাকে ঠেলা দিতেছে। তো তিনি বুঝতেছিলেন রফিক সাহেব যে তিনি আস্তে আস্তে ডুবে যাচ্ছেন কাদার মধ্যে, মানে কাদাটা দিয়ে একদম প্যাচ প্যাচে নরম তা না, মোটামুটি বেশ শক্ত, এবং তাকে ওই জায়গায় ডুবাই ফেলতে যে প্রচন্ড শক্তি প্রয়োগ করা লাগতেছে। তিনি তাকায় কিন্তু তখন আর ওই জসিমকে দেখতে পাচ্ছেন না, তিনি মনে হচ্ছে একটা অবয়বের মতো, তার চোখের দৃষ্টি ঘোলা হয়ে আসছে, মনে হচ্ছে অক্সিজেন চলে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারতেছেন না। ওই সময় উনি জোরে জোরে চিৎকার করে সুরা পড়ে উঠছেন, আসলে তার আরই নাই, তিনি ধোয়া পড়ে উঠছেন, জোরে জোরে চিৎকার করে সুরা পড়ছে শেষ পর্যন্ত, কারণ মনে হচ্ছে তার দম বের হয়ে যাবে। এইটা যখন হয়েছে তখন ওনার কেমন জানি নিজের গায়েও অসম্ভব শক্তি চলে আসছিল রফিক সাহেবের। তিনি দুই পা অনুমতে এরকম ভাঁজ করে পা দিয়ে লাথি মারছে, জোরে দোয়া পড়ছে, জোরে একটা লাথি দিচ্ছে এরকম দুই পা দিয়ে। ওইটাতে মনে হলো জিনিসটা উড়ে গেছে, মনে হলো ফাঁস করে উড়ে গেছে। তো উনিও কাদার মধ্যে এরকম লাফ দিয়ে মাথাটা বের করছে আর কি, কোনো মতে বের করছে। বের করে তিনি দেখেন যে বিশাল একটা পাখি, এরকম তিনি বুঝতে পারেন এটা কি পাখি, কালো রঙের কুচকুচা, দূরে একটা গাছের অর্ধেক ডাল ছিল, সে ডালের উপরে সে বসা, এবং ওটা তার দিকে তাকায় আছে এরকম পাখিটা, এবং ডানা হঠাৎ করে মেলে দিল, দিয়ে তার দিকে উড়ে আসলো আবার। তিনি জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন, তিনি বুঝলেন এটা খারাপ জিনিস, তিনি বুঝতে পারছেন খারাপ জিনিস। তার হাত থেকে ওই ব্যাগ, যে মাছের ব্যাগ, ওইটা ছুটকে দূরে চলে গেছে। তারপর দেখলো যে ওই জিনিসটা তাকে যখন নাকি আর ওই যে দিল না, মানে সামনে যে উড়ে আসছিল তাকে এরকম থাবা দেওয়া বা খামচি দেওয়ার মতো করে, সেটা না দিয়ে ডানা ঝাপটায় দূরে যে তার ওই ব্যাগটা পড়েছিল, সেই ব্যাগটাকে নিয়ে উড়ে গেল দিক থেকে। এত বড় ডানা মেলা পাখি, তিনি বুঝতে পারেন এটা কি পাখি, অনেকটা কাকের মতো, একটা হইতে পারে দাঁড় কাকও হইতে পারে। তো রফিক সাহেব তখন দোয়া পড়বেন না দম নিবেন কিছু বুঝতে পারতেছেন না, কোনো মতে উঠে হাঁচড়ে পাছড়ে তিনি তাড়াতাড়ি আবার ওই পাড়ের দিকে ওঠার চেষ্টা করলেন, উঁচু পাড়, রাস্তার পাড়টা। কোনো মতে তিনি হামাগুড়ি দিতে পাড়ের মধ্যে উঠছেন। উঠে তিনি দোয়া পড়তে পড়তে তাকাইছেন এবং দেখলেন যে দূরে, বেশ খানিকটা দূরে, ওই পাখিটা উঠতেছে, এরকম সার্কেল করে করে উঠতেছে, তার হাতের মধ্যে ওনার ওই ব্যাগটা ধরা। রফিক সাহেব ভয়ে মানে তার আসলে আর কোনো সেন্স নাই, তিনি দৌড়াইতেছেন, ওই রাস্তাতে দৌড়াচ্ছেন, দোয়া পড়তে পড়তে দৌড়াইতেছেন, তার মুখে ফেনা উঠে যাচ্ছে, তিনি করতে পারেন নাই। এক সময় তিনি তাদের বাড়িটা বুঝতে পারছেন, যেহেতু নিজেদের বাড়ি দেখে তিনি দৌড়ায় ওই বাড়ির মূল এন্ট্রান্সে ঢুকে গেছেন। ঢুকে যে জোরে জোরে চিৎকার করতে করতে বাড়ির যে গেটের উপর পড়ছেন। তো তার কাজিনরা ছিল আর কি, কাজিনরা বের হয়ে আসছে কয়েকজন, এসে তাকে পাইছে কি অবস্থা। এই ওনার মার কাছেও খবর গেছে ওই রাত্রেবেলা, এরকম ওনার মা বের হয়ে আসছে, অসুস্থ মানুষ ছিলেন, তারপরে বের হয়ে আসছে। আসার পর তাকে ওই কাজিনরা মিলে সবাই মিলে গোসল করাইছে, গায়ে কাদা লাগা, জ্বর এসে গেছে, উনি প্রলাপ বকতেছে, কথা বলতে পারতেছে না, আর বারবার শুধু বলছে জসিম 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 বলতেছিল আর কি। তো তখন তার কাজিনরা নাকি মুখ চাওয়াচাই করছে, তাকে দোয়া পড়ে দিছে, দোয়া দরুদ পড়ে তার চাচা এসে ওই বালতি ভরে পানি নিয়ে আসছে, সেই পানির মধ্যে দোয়া পড়ে ফু দিয়ে সেই পানি দিয়ে তাকে গোসল করাইছে রাতের বেলা। গোসল করানোর পর ওনার নাকি হুঁশ ছিল না, উনি নাকি ঠিক মতো বুঝতে পারতেছিলেন না, সব ইলিউশনের মতো জিনিস দেখতেছিলেন, এবং কি দেখছেন সব বলতে পারেন না উনি। শান্ত যতটুকু বলছে যে তিনি ভয় পাইতেছিলেন অনেক রকম, মনে হয় যে ওনাকে কেউ নিয়ে যাবে এরকম। তো ওনার যে চাচা বলছেন যে ওরে আজকে আমার এখানে রাখ, মানে উনি রাত্রেবেলা জেগে থাকতেন, উনি একটু পরেশগার মানুষ ছিলেন, রাতের বেলা উনি বসে বসে ওই করতেন, ইবাদত বন্দেগী করতেন। তো ওই রফিক সাহেবকে ওই ওনার চাচার ঘরে রাখা হইলো ওই দিন, এবং চাচার ঘরটা অনেক বড় ছিল, সেখানে শোয়া রাখা হইলো। চাচা নাকি ওনার মাথার কাছে ওই চেয়ারে, তার একটা এরকম চেয়ার ছিল, সেখানে বসে দোয়া দরুদ পড়ছেন সারা রাত, এবং কিছু হয় নাই আর কি, বাসা ওই দিন আর কিছু হয় নাই। তো রফিক সাহেব অসুস্থ হয়ে গেছিলেন, তার এই অসুস্থতা কাটতে নাকি 1 মাস সময় লাগে, এবং তিনি শুকায় গেছিলেন, খুব খারাপ অবস্থা হয়ে গেছিল তার। এবং পরবর্তীতে এই জিনিসটা তিনি যখন সবাইকে বলেন যে কি হয়েছিল তার ওইখানে, তো তখন সবাই বলে জিনিসটা ওই যে লোকটার কথা বলছে জসিম, এটা রফিক সাহেব জানতেন না। জসিম মাছ ধরতে যায় রাত্রেবেলা ওই খালে, নাকি সে তাকে আর ওরকম পাওয়া যায় না, পরদিন তাকে ওরকম মৃত পাওয়া যায় খালের মধ্যে জসিমকে। অনেকদিন আগে, প্রায় 2-2.5 মাস আগে নাকি এরকম হয়েছিল।
এবং জসিম এই এই হওয়ার আগে ওই খালের কাছে নাকি তাদের ওখানে আরেকটা ছেলেকে দেখতো, নাম আউয়াল, এবং আউয়ালও নাকি ওই খালের মধ্যেই পড়ে সে এরকম হারায় গেছে, তাকে পায় নাই, পরে এরকম তার শরীর পাওয়া গেছে আর কি। তো এই জিনিসগুলো নাকি ওই খালের ওইখানে বদনামি ছিল। এবং ব্যাপারটা হয়েছে কি, রফিক সাহেব যেহেতু একদিন পরে আসছে, সে জসিমের খবরটাও জানতো না, আউয়ালের খবরও জানতো না। তো ওইখানে মানুষের কাছে একটা ব্যাপার হয়ে গেছিল যে জায়গাটা মানে খারাপ জায়গা বলে পরিচিত হয়েছিল, ঠিক ব্রিজের একটু আগের জায়গা, মানে ব্রিজে ওঠার একটু আগে, যেখানে নাকি তার ওই শিয়াল বের হয়ে আসছে, ওই জায়গাটার ওই কবরস্থানের যে শেষ মাথাটা আর কি, কবরস্থান বা ওই যে পোড়ো বাড়ির শেষ মাথা যেটা, ওই জায়গাটা নাকি বেশ রেপুটেডলি খারাপ হয়ে গেছিল। আর রাতের বেলা কেউ মাছ ধরতে যাইতো না। তো এই জিনিসগুলো নাকি রফিক সাহেব জানতো না, অনেকদিন যেহেতু ছিলেন না ওই জায়গায়, এই কারণে জসিম বা আউয়ালের খবর তার কিছুই জানা হয় নাই। যাই হোক, তিনি 1 মাসের মতো অসুস্থ ছিলেন বাড়িতে, এবং বাইরে খুব একটা দূরে কোথাও যাইতেন না। তাকে সব বলছিল তার কাজিনরা যে আসলে ঘটনাগুলা কি, এবং ওখানে মানুষ যে রাতের বেলা চলাফেরা করে না, এই সব কিছুই বলছিল। তো রফিক সাহেব শুনে তিনি খুব অবাক হয়েছেন, তার কাছে খুব অবাক লাগছে জিনিসটা। তো এরকম তিনি মাসখানেক থেকে, এর মধ্যে তার বড় ভাই ওই যে তার ওখানে চাকরির মধ্যে জানাইছেন যে সে এরকম অসুস্থ হয়েছে বাড়ি, যে বলে নাই যে এরকম ভূতের ভয়টায় পাইছে, বলছে যে তার একটা দুর্ঘটনা হয়েছে, এরপর অসুস্থ হয়েছে সে। যাই হোক, 1 মাস ছুটি কাটায় তিনি ফেরত যান তার কাজের জায়গায়, এবং কাজের জায়গায় যে নিয়মিত কাজ করতে থাকেন। এরপর রফিক সাহেবের সাথে এরকম আরেকটা ঘটনা ঘটছিল, যেটা নাকি এইটার সাথে কিছুটা সম্পৃক্ত, কিছুটা মানে কি ভালোই সম্পৃক্ত। রফিক সাহেব তখন তাদের কাজের জায়গায় আছেন, এবং তাকে যেতে হতো ওখানকার একটা দ্বীপে আর কি, কাছাকাছি একটা দ্বীপে যেখানে তিনি ছিলেন সেখান থেকে, এবং সেটি স্পিড বোটে করে যেতে হতো, এবং টাইম বেশি হলে 20-25 মিনিট লাগে, বেশি লাগে না, শান্ত সময় যখন মানে সমুদ্র নর্মাল থাকে তখন যায় আর কি। তো রফিক সাহেব এরকম করে ওখানে গেছেন। তো যখন তিনি ওখানে পৌঁছাইছেন তখন বিকেলের পরের অবস্থা। নর্মালি যেখানে তিনি নামতেন সেখানে জায়গাটা খুব বিজি থাকে, মানে অন্যান্য জিনিস থাকে। ওই দিন তেমন একটা কিছু নাই, মানে যানবাহন কিছু নাই, রিক্সা টিক্সা কিছুই নাই। তো তিনি হেঁটে রওনা দিচ্ছেন বিকালের পরে, হেঁটে আসতেছেন। তো আস্তে আস্তে সামনে চলে আসছেন, তার আসলে যাওয়ার কথা, ওইখানে মিট করার কথা একজনের সাথে। ওখানে সে দেখা হলে সে তাকে নিয়ে যাবে তাদের ওখানে পানের কি কি ব্যাপার স্যাপার ছিল সেখানে। যাই হোক, তো ওইখানে তিনি যাবেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে একটা জায়গায় তিনি এসে দেখেন ওই জায়গাটা তখন অলরেডি বিকাল পড়ে গেছে, তো অন্ধকার হয়ে আছে, বেশ কেমন জানি অন্ধকার, কারণ ওইখানে গাছপালা বেশ ঝোপালো হয়ে গেছে, বেশ ডার্ক ওই জায়গাটা। তো তার কাছে মনে হইলো ওই ঝোপের তলে কেউ একজন বসে আছে, মানে ওই ঝোপের মধ্যে কেউ একজন বসে আছে, একটা রেলিং আছে, রেলিং এর উপরে বসা। তো তিনি চিন্তা করলেন থাকতেই পারে এখানকার কোনো মানুষ বসা। তিনি আশেপাশে দেখলেন যে তার আশেপাশে আর কেউ নাই, অনেক দূরে মানুষ, মানে তার থেকে পিছনে অনেক দূরে মানুষ। তো তিনি আর একটু কাছায় গেছেন, যাওয়ার পর তিনি হঠাৎ করে দেখলেন যে যেই মানুষটা বসা ওই রেলিং এর উপরে, সে তার দিকে মুখ ফিরে তাকাইছে, তার পুরো মুখটা গামছা দিয়ে পেঁচানো, চোখ দুইটা এরকম তাকার দিকে তাকাইছে, চোখ দুইটা লাল, মানে একটা মানুষের চোখ যদি লাল থাকে কোনো কারণে, এক্সট্রিমলি লাল, মানে এই সন্ধ্যার আগের যে সেটাতে সে দেখতেছে, মানে তখন গোধূলির সময় প্রায়, এক্সট্রিমলি লাল এক জোড়া চোখ তার দিকে তাকাইছে, এবং চোখের মধ্যে মনে হচ্ছে প্রাণ নাই এরকম, এবং মুখটা ঢাকা। এবং ওইখান থেকে তার সাথে যখন ডিস্টেন্স প্রায় 6-7 ফিট, তখন নাকি তাকে দেখে বলছে, কিরে রফিক, তোরে তো যাইতে ডুবাইতে পারলাম না কাদায়। এইটা শোনার পর নাকি তার শরীরে সারা মানে ভেতর থেকে মানে যতটুকু জোর ছিল বা বোধ শক্তি ছিল সব চলে গেছে। তিনি ওখান থেকে ঘুরে দৌড় দিয়েছেন, উল্টা দৌড়াচ্ছে। তিনি শুধু ওইখান থেকে একটা হাসির শব্দ শুনছেন হালকা। তিনি দৌড়াইতে 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 এক সময় চলে আসছেন ওই যেখানে থেকে তিনি রওনা দিয়েছিলেন, ওইখানে ওই যে রিক্সা দেখছিলেন একটা না দুইটা, ওইটার ওখানে এসে তিনি মানে বসে পড়ছেন। ওখানে রিক্সাওয়ালা তাকে বলতেছেন যে কি ব্যাপার ভাই, কি হয়েছে? সে বলতেছে আমি মানে দম নিয়ে নেই, সে দম নিতে পারতেছে না। রিক্সাওয়ালা বুঝলেন যে কোনো সমস্যা হয়েছে, রিক্সাওয়ালা নেমে তাকে ধরলেন, ভাই ঠিক আছেন নাকি, কি হয়েছে? তো বললো যে আমাকে সামনে নিয়ে যান। রিক্সাওয়ালা নাকি তাকে রিক্সায় বসায় সামনে গেছে। রিক্সাওয়ালা তার দিকে বারবার তাকাচ্ছিল যে কি অবস্থা। তো রফিক সাহেব বারবার শুধু ওই ঝোপটার দিকে তাকাচ্ছিলেন যাওয়ার সময়, ততক্ষণে আরো ডার্ক হয়ে গেছে। তিনি এবার আর কিচ্ছু দেখলেন না, দেখলেন যে ওই জায়গায় কিচ্ছু নাই, পুরো জায়গাটা ফাঁকা। তিনি ওই জায়গাটা পার হয়ে আসছেন। তো তিনি যার সাথে দেখা করার কথা ছিল তার কাছে গেছেন, যে বলছেন যে ভাই আমার শরীরটা ভালো না, আমার জ্বর আসতেছে। লোকটা দেখছে আসলে রফিক সাহেবের জ্বর আসতেছে। তো বলে যে আমি আজকে হেনতে তো নড়তে পারবো না, আমার ব্যবস্থা করে দেন থাকা। ওই লোক তাকে নিয়ে থাকার ব্যবস্থা করছে। তিনি ওই লোকের ওইখানে ওই যে তারা একটা এরকম মেসের মতো থাকতো, সেখানে থাকার ব্যবস্থা করছে, ওখানে ছিলেন। ওই দিন রাতে তার জ্বর আসছিল, ওষুধ খাইছেন, ওষুধ খেয়ে ওই লোকের ওখানে থাকছেন। তো তারা টেক কেয়ার করছে তাকে।
তো তখন তিনি ওদেরকেও বলছেন যে তার পুরো ঘটনাটা বলছেন, যে ওই যেই লোকের কাছে গেছিল তাকে পুরো ঘটনাটা তিনি বলছেন যে এরকম এরকম হয়েছে। তো তারা তাকে বলছে যে হইতে পারে এগুলো তো আসলে খারাপ জিনিস, আপনারা ফলো করেও আসে বা এগুলো ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় যায়, যে আপনি যেখানে আসছেন এইখানেও কিন্তু কিছু মানে এরকম জায়গা আছে, এখানে কিছু জায়গা আছে, সেখানে কিন্তু এরকম থাকতেই পারে। অনেকে অনেক কিছু দেখছে এখানে আইসা, অনেকে অনেক কিছু দেখছে। তো ওরকম হয়তো আপনিও আপনার ওই আপনারা যে ধরছিল বা আপনারা দেখা দিছিল সেও হয়তো এখানে আশেপাশে কোথাও থাকতে পারে, মানে তারা বিশ্বাস করে এই জিনিসটা। তো যাই হোক, রফিক সাহেব পরদিন সকালে ওখান থেকে রওনা দিয়ে আসেন এবং তিনি এরপর থেকে খুব ভয়ে ভয়ে চলতেন আর সব সময় দোয়া দরুদ পড়ে তারপর চলাফেরা করতেন। তো এইসব ঘটনার সূত্র ধরে তিনি জীবনে আরো কয়েকবার ভয় পেয়েছেন। তো সেই ঘটনাগুলো শান্ত বলছে যদি তিনি কখনো সময় করে গুছায় লিখতে পারেন তাহলে তিনি সেগুলো আমাকে জানাবেন, আর সেগুলো যদি শেয়ারের মতো হয় তাহলে আমি শেয়ার করে ফেলবো আপনাদের কাছে। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে রফিক সাহেবের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 15-16 বছর আগের একটি ঘটনা। রাত তখন প্রায় 12:30। পুরো গ্রাম নিস্তব্ধ। শীতের প্রায় শেষ দিক, চারিদিকে হালকা কুয়াশা। গ্রামের দুপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে দেখে মনে হচ্ছিল তারা যেন অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা কোনো জীবন্ত প্রাণী। দূরে কোথাও হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ ডাক, তারপর আবারও নীরবতা। গ্রামের নাম ছিল চরবাগান। গ্রামটা খুব বড় ছিল না, প্রায় 150 পরিবারের সেখানে বসবাস। গ্রামের একদিকে নদী, অন্যদিকে বিশাল বাজার, মাঝখান দিয়ে চলে গেছে একটি পুরনো পাকা রাস্তা। তবে গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল রাস্তার শেষ মাথায় থাকা পুরনো একটি হাসপাতাল। হাসপাতালটি প্রায় 10 বছর ধরে বন্ধই ছিল। লোকজন বলে সেখানে এক সময় রাতের বেলা অদ্ভুত অদ্ভুত সব নাকি ঘটনা ঘটত। কেউ বলতো মাঝরাতে হাসপাতালের বারান্দায় সাদা কাপড় পরা একজন নারী দাঁড়িয়ে থাকে। আবার কেউ বলতো হাসপাতালের ভিতর থেকে শিশুর কান্নার শব্দ নাকি শোনা যায়। আবার কেউ কেউ দাবি করত গভীর রাতে হাসপাতালের সামনে গেলে একটি অ্যাম্বুলেন্স নাকি দেখা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, হাসপাতাল বন্ধ হওয়ার পর থেকেই ওই অ্যাম্বুলেন্সটিও বন্ধ। তারপর মাঝে মধ্যে ছেড়ি নাকি দেখা যায়। এই কথাগুলো গ্রামের মানুষ বহু বছর ধরে বলে আসছে, কিন্তু শহর থেকে আসা মানুষ এসব বিশ্বাস করত না। তেমনই একজন ছিল রাকিব। রাকিব পেশায় একজন অ্যাম্বুলেন্স চালালো, প্রায় 30 বছর ধরে। জীবনে সে অসংখ্য দুর্ঘটনা দেখেছে, মৃত মানুষ দেখেছে, রক্ত দেখেছে, রাতের অন্ধকারে লাশ নিয়ে দূরে হাসপাতালে গেছে, কত জায়গায় গেছে তার যেন কোনো হিসাবই নেই। তাই ভূত প্রেতের গল্প তার শুনলেই যেন হাসি পেত। রাকিব প্রায়ই বলত, মানুষ মরে গেলে ভয় পাওয়ার কিছু নেই, আসল ভয় জীবিত মানুষই। কিন্তু এক রাতের পর রাকিব আর কখনো এই কথাটা বলে। সেদিন রাতেও রাকিব ডিউটিতে ছিল। তার অ্যাম্বুলেন্সটি ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। তখন সময়ে 12:42 কিংবা 45 এরকম হবে। রাকিব সামনের সিটে বসে মোবাইল দেখছিল। হঠাৎ টিং টিং করে অ্যাম্বুলেন্সের পুরনো ফোনটা বেজে উঠল। রাকিব ফোনটা হাতে নিল। হ্যালো। উপাস থেকে কয়েক সেকেন্ড কোনো কথা নেই, শুধু শ্বাস নেওয়ার সময়। তারপর রাকিব বলল, হ্যালো, কে বলছেন? তারপর খুব নিচু একটা পুরুষ কণ্ঠ শোনা গেল, ভাই, রোগী নিতে হবে। রাকিব বলল, কোথায়? উপাস থেকে উত্তর এলো, চরবাগানে পুরনো হাসপাতাল। রাকিব কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, পুরনো হাসপাতাল? ওটা তো বন্ধ। উপাস থেকে লোকটা বলল, জানি। তাহলে? সে বলল, রোগী আছে, রোগীর অবস্থা খারাপ। এরপর কিছুক্ষণ নীরবতা। তারপর তিনি বললেন, বেশি সময় নেই, তাড়াতাড়ি আসুন। এরপর পরই কলটা কেটে গেল। রাকিব মোবাইলের দিকে তাকিয়ে রইল। তারপর সে হাসলো, নিশ্চয়ই কেউ মজা করছে। কিন্তু
5 মিনিট পর হাসপাতালে ম্যানেজার রাকিবকে ফোন করলেন, রাকিব একটা রোগী নিতে হবে এখনই। রাকিব অবাক হয়ে বললেন, কোথায়? সেও বললেন, চরবাগান। রাকিবের বুকের ভেতর হালকা একটু অস্বস্তি বোধ হলো। পুরনো হাসপাতাল? উপাসে কয়েক সেকেন্ড চুপ থেকে ম্যানেজার বললেন, হ্যাঁ। ঘড়িতে তখন 1টা বাজছে প্রায়। রাকিব অ্যাম্বুলেন্স স্টার্ট করল। সাইরেন না বাজিয়ে সে ধীরে ধীরে এগোতে লাগল। শহরের আলো পেছনে পড়ে গেল। তারপর শুরু হলো অন্ধকার রাস্তা, দুই পাশে ধান ক্ষেত, কোথাও কোনো বাড়ি, শুধু কুয়াশা। রাকিব গাড়ির হেডলাইট বাড়িয়ে দিল। সামনে রাস্তা সাদা কুয়াশায় ঢেকে যাচ্ছে। হঠাৎ তার অ্যাম্বুলেন্সের ভিতর থেকে ঠক করে একটা শব্দ এলো। রাকিব সঙ্গে সঙ্গে আয়নায় তাকাল। পিছনে রোগীর জায়গা খালি। সে নিজেকে বোঝালো হয়তো কোনো যন্ত্র পড়ে আসে। সে আবার গাড়ি চালাতে লাগলো। কয়েক সেকেন্ড পর আবারও সেই একই শব্দ, ঠকঠক। এবার শব্দটা পেছনের দরজার থেকে আসছে। রাকিব সঙ্গে সঙ্গে গাড়ি থামান। অন্ধকার রাস্তার মাঝখানে অ্যাম্বুলেন্স সে দাঁড় করিয়ে দিল। সে কিছুক্ষণ বসে রইল, তারপর টর্চ হাতে নিয়ে পিছনের দরজা খুলল। ভেতরে কোনো কিছুই নেই, শুধু অক্সিজেন সিলিন্ডার আর স্ট্রেচার, আর একটা পুরনো সাদা চাদর। রাকিব চাদরটা তুলে দেখল, তবে নিচে তো কোনো কিছুই নেই। সে দরজা বন্ধ করে আবার গাড়িতে উঠল। আর ঠিক তখনই তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম্বার দেখা যাচ্ছে, শুধু আননোন নাম্বার থেকে। রাকিব ফোনটা ধরল। হ্যালো। ওপাশ থেকে একটা শিশুর কণ্ঠ, চাচা। রাকিবের হাত যেন কেঁপে উঠল। কে? শিশুটি বলল, আমাকে নিতে আসছেন না? রাকিব বলল, তুমি কোথায়? শিশুটি উত্তর দিল, আপনার পেছনে। রাকিব ধীরে ধীরে আয়নার দিকে তাকাল। পিছনের সিটে একটা ছোট্ট ছেলে বসে আছে। তার বয়স হয়তো 7 কিংবা 8 হবে। গায়ে সাদা জামা, তার মাথাটা নিচু। রাকিব যেন এটি দেখার পর ভয়ে জমে গেল। সে ধীরে ধীরে পিছনে তাকাল, দেখলো কেউ নেই। আবার সে আয়নায় তাকালো। এবারও সে দেখতে পেল সিট খালি। ফোনের ওপাশ থেকে শিশুটি হাসলো, তারপর বলল, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না? রাকিব ফোনটা সঙ্গে সঙ্গে ফেলে দিল। প্রায় 1:30 মিনিটে অ্যাম্বুলেন্স পুরনো হাসপাতালের সামনে পৌঁছালো। হাসপাতাল দেখে রাকিবের শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল। বড় লোহার গেট মরিচা ধরে কালো হয়ে গেছে। দেয়ালে শ্যাওলা জমে আছে। জানালার অধিকাংশ কাচ ভাঙা। সামনে উঠানে অনেক আগাছা, কিন্তু আশ্চর্যের বিষয় গেট খোলা। রাকিব গাড়ি ঢুকিয়ে দিল। ঠিক তখনই হাসপাতালের ভেতর থেকে একটা আলো জ্বলে উঠল। তারপর দ্বিতীয় আলো। মনে হলো হাসপাতালটি যেন বহু বছর ধরে আবার জেগে উঠেছে। রাকিব গাড়ি থেকে নাম। হ্যালো। কোনো উত্তরই। সে আবারও ডাকল, রোগীর লোকজন কোথায়? দূরে হাসপাতালের ভেতর থেকে একজন বৃদ্ধের কণ্ঠ ভেসে এলো, এদিকে আসেন। রাকিব টর্চ জ্বালিয়ে এগিয়ে গেল। করিডোরের শেষ মাথায় একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। সাদা পাঞ্জাবি, হাতে লাঠি, মুখটা কেমন জানি অস্বাভাবিক ফ্যাকাশে। বৃদ্ধ বললেন, দেরি হয়ে গেছে। রাকিব বলল, রোগী কোথায়? বৃদ্ধ হাত তুলে হাসপাতালের একটি কক্ষ দেখালেন, ওখানে। রাকিব দরজা খুলল। ভিতরে একটা পুরনো হাসপাতালের বেড। বেডের উপর একজন বৃদ্ধ শুয়ে আছেন, চোখ বন্ধ, শরীর সাদা চাদরে ঢাকা। রাকিব কাছে গিয়ে বলল, রোগীর অবস্থা কি? তিনি যেন কোনো উত্তরই দিলেন না। সে বৃদ্ধের হাত ধরল। হাতটা যেন তার বরফের মতো ঠান্ডা। রাকিব এক নিমিষেই চমকে উঠল। উনি কি মারা গেছেন? বৃদ্ধ বললেন, না। রাকিব বলল, পালস তো পাচ্ছি না। বৃদ্ধ খুব শান্তভাবে বললেন, হাসপাতাল থেকে বের হওয়ার পর উনি মারা যাবেন। রাকিব বৃদ্ধের দিকে তাকিয়ে রইলেন। মানে? বৃদ্ধ কিছু বললেন না, শুধু বললেন, তাড়াতাড়ি গাড়িতে তুলুন। রাকিব আর কোনো প্রশ্ন করল না। সে স্ট্রেচার এনে রোগীকে তুলল। রোগীর মুখ সাদা চাদরে ঢাকা। অ্যাম্বুলেন্সে তোলার সময় রাকিব খেয়াল করলো রোগীর পায়ের নিচে কাদা লেগে আছে, কিন্তু হাসপাতালের ভিতরে মেঝে তো সম্পূর্ণ শুকনো। সে বৃদ্ধকে জিজ্ঞেস করলো, উনি বাইরে কোথায় ছিলেন? বৃদ্ধ উত্তর দিলেন, আপনি গাড়ি চালান। রাকিব রোগীকে নিয়ে বেরিয়ে এল, পিছনের দরজা বন্ধ করলো। তারপর গাড়িতে উঠে ইঞ্জিন চালু করলো।
কিন্তু গাড়িটা যেন স্টার্টই হলো না। সে বারবার চেষ্টা করলো, একবার, দুবার, তিনবারের বেলা গাড়িটা স্টার্ট হলো। রাকিব স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর ঠিক তখনই পেছন থেকে ধূপ করে কেউ যেন স্ট্রেচারের উপর বসে পড়ল। রাকিব আয়নায় তাকাল। চাদরের নিচে রোগীর শরীর নড়ছে। সে ভয় পেয়ে জমে গেল। আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পিছন থেকে একটা শব্দ ভেসে এলো। তারপর খুব চারদিকে থেকে এমন একটা শব্দ এলো যা শুনে রাকিব স্তব্ধ হয়ে গেল। পানি লাগবে, পানি। রাকিব যেন কোনো উত্তরই দিতে পারল না। সে কয়েক মিনিট পর গাড়ি চালাতে শুরু করলো। কয়েক মিনিট পর আবারও সেই একই শব্দ, পানি। রাকিব একটা পানির বোতল পিছনে দিতে হাত বাড়াল। তখনই রোগীর হাত চাদরের বাইরে বেরিয়ে এলো। হাতটা অস্বাভাবিকভাবে কালো, নখগুলো লম্বা। রাকিব হঠাৎ ব্রেক করল। অ্যাম্বুলেন্স রাস্তার মাঝখানেই থেমে গেল। সে পেছনে তাকালো, হাত নেই, চাদর আগের মতোই। রাকিব কাঁপতে কাঁপতে আবারও গাড়ি চালু করল। কিন্তু এবার তার মনে হলো অ্যাম্বুলেন্সের ভিতরে সে একা নয়। আর ঠিক তখনই রাত প্রায় 2টা বাজল। রাস্তায় কেউ নেই। রাকিব দ্রুত গাড়ি চালাচ্ছে। হঠাৎ পেছনের দরজা থেকে টকটক করে কেউ যেন দরজায় আঘাত করছে। রাকিব আয়নায় তাকাল। চাদরের নিচে রোগী স্থির, কিন্তু দরজায় আবারও টকটক করে কে যেন বলল। আবার একটু পরে এই টকটক শব্দটা এবার অ্যাম্বুলেন্সের ভেতর থেকে নয়, তার মাথার ভেতর থেকে যেন আসছে। রাকিব কানে হাত দিল, বন্ধ কর। হঠাৎ গাড়ির রেডিও কেন জানি নিচ থেকে চালু হয়ে গেল। তারপর একটা পুরনো গান, তারপর একজন নারী কণ্ঠ। রাকিব যেন এই কণ্ঠ শুনে জমে গেল, কারণ সে কণ্ঠটি সে চিনতে পারলো। এটা তার মৃত মায়ের কণ্ঠ। তার মা প্রায় 5 বছর আগেই মারা গেছে। রাকিব কাঁপা গলায় বলল, আম্মু। রেডিও থেকে উত্তর এলো, তুই আমাকে নিতে আসিসনি কেন? রাকিবের চোখে যেন নিমেষে পানি চলে এলো। কণ্ঠটা আবারও বলল, পেছনে তাকাস না। রাকিবের বুকের ভিতর যেন ধক করে উঠল। আর ঠিক তখনই পেছনের সিট থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে এলো। এরপরে রাকিব একটু দূরে যাওয়ার পরই সে বুঝতে পারলো তার অ্যাম্বুলেন্সে সে একা নয়। এমন কিছু আছে যা তাকে অনেক ভয় দেখাচ্ছে। সে ধীরে ধীরে এরপরে গাড়ি থেকে নামলো। সে পিছনে গিয়ে দেখলো স্ট্রেচারের মধ্যে ওই লাশটি আর নেই। রাকিব এইদিক ওইদিক চারপাশে তাকালো, লাশটি কোথাও। এরপর হঠাৎ একটা শিশুর লাশ, মানে শিশুর অবয়ব ঠিক তার পেছনে দাঁড়িয়েছিল। সে পেছনে ঘুরে তাকার সাথে তাকে দেখে ভয়ে যেন জমে গেল। আর ঠিক তখনই সে ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে। এরপর অ্যাম্বুলেন্সটি পরের দিন সকালে ওই জায়গায় পাওয়া যায়, কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে আর কখনোই পাওয়া যায়নি। ধন্যবাদ আসিল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্ত।